আমার রুমে 1 কাপ কফি নিয়ে আসেন। আচ্ছা, উনি হলেন আমার প্রাক্তন এবং আমি ওনার। উনি হলেন সমুদ্র আহমেদ, আমি নীরা। আমি ওনার বাসাতেই ভাড়া থাকি। বাবা আমার ছোট ছেলে। যখন বাসা ভাড়া নিয়েছিলাম জানতাম না বাসাটা তার, জানলে হয়তো নিতাম না। আমি যখন বাসাটা ভাড়া নিয়েছিলাম সে দেশে ছিল না, আঙ্কেল আন্টি থাকতেন শুধু। তার বড় ছেলে বউ সন্তান নিয়ে আলাদা, তাদের মেয়ে বিয়ে হয়ে গেছে আর ছোট ছেলে বিদেশে। আর আমি একটা থাকার জায়গা খুঁজছিলাম। বলা গেলে টুনোটুনির সংসারে আমি ছিলাম সব। বিগত 7 মাস যাবৎ সকালে আন্টি ঘুম থেকে উঠিয়ে দিতেন, খাওয়া দাওয়া করে ভার্সিটি চলে যেতাম। ভার্সিটি থেকে এসে আন্টির কাজে সাহায্য করতাম। কাজ তেমন কিছু জানতাম না, আম্মু খুব একটা করতে দিত না, তাই আর শেখা হয়নি। তবে আন্টির কাছ থেকে অনেক কিছু শিখেছি। পড়াশোনা করার পর বাকি সময়টা আঙ্কেল আন্টির সাথে ভালোই কেটে যেত। 7 মাস পর আসলেও আর প্রাক্তন মানে জনাব সমুদ্র, তাকে এখানে দেখে প্রায় ভিমড়ি খাওয়ার মতো অবস্থা। নিজেকে সামলে নিয়ে নিচু হয়ে চুপচাপ সামনে দাঁড়িয়ে আছি। সে বলল, আপনি এখানে? ও নীরা, সে সমু, আমাদের বাসায় ভাড়া থাকে। কিছু না বলে তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম কেমন আছেন। সে রাগী গলায় বলল, তুমি যাকে তাকে বাসায় রাখো কেন? আমি আর কিছু না বলে চলে আসলাম আমার রুমে। গোটা দুপুর আর রুম থেকে বের হয়নি, কি করবো বুঝতে পারছি না। এতদিন পর তার সাথে দেখা হয়ে যাবে স্বপ্নেও ভাবিনি। তাকে তো বলেছিলাম ইচ্ছে করে তার সামনে আর কোনোদিনও আসবো না, কিন্তু আজ উফ, খোদা রহম করো, বাসাটা ছেড়ে দিতে হবে। কিন্তু অন্য বাসায় পেতেও তো সময় লাগবে। কি করব আমি? এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। সন্ধ্যায় আন্টি ডেকে দিলেন। এই নীরা, ওর সন্ধ্যা হয়ে গেছে, যা ফ্রেশ হয়ে আয়, আমি পায়েস রান্না করেছি। হ্যাঁ আন্টি, আমি আসছি। ফ্রেশ হয়ে গিয়ে দেখি সমুদ্র সাহেব আঙ্কেলের সাথে গল্প করছে। আমাকে দেখেও না দেখার ভান করলো, আমিও তাকে দেখে না দেখার ভান করলাম। আন্টি পায়েসের বাটিটা হাতে দিয়ে ছেলের কাছে গেলেন। অনেকদিন পর আদরের ছেলেকে পেয়েছেন। দেখলাম আন্টি তার ছেলের সাথে ব্যস্ততায় নিজে গিয়ে পানি খাচ্ছিলাম। হঠাৎ করে হাত থেকে গ্লাসটা পড়ে গেল। সবাই দৌড়ে এলো। নীরা, তোর আসার কি দরকার ছিল? আমাকে বললেই তো হতো। আমি বললাম, তুমি তো ব্যস্ত ছিলে তাই আর বলিনি। সে বলে উঠল, গ্লাসটা তো ভাঙলেন, এর দাম কে দিবে? আমি দিব। সরি, ইচ্ছে করে ভাঙিনি। তা জেনে আমার লাভ নেই। রুমটা পরিষ্কার করে দিন, দেখবেন যেন একটা কাচের টুকরো না থাকে। জি আচ্ছা। নীরা, তুই রুমে যা, আমি করছি। না আন্টি, আমি করে দিচ্ছি। কাজ আছে, হাত কেটে যেতে পারে তোমার। আর গ্লাসের দামটা বাড়ির ভাড়ার সাথে দিয়ে দিব। নীরা, তুই সমুর কথায় রাগ করিস না। ছেলেটার যে কি হয়েছে বুঝতে পারছি না, আগে তো এরকম করতো না। তুই রাগ করিস না মা। না আন্টি, রাগ করিনি। তুমি তোমার ছেলের কাছে যাও, যাও গল্প করো। কতদিন পর ছেলেকে কাছে পেলে বলো। তা ঠিক, যাই। আর শোন, সাবধানে মা, কাজ দিয়ে আবার হাত কাটিস না যেন। না, যাও তুমি। মনে মনে ভাবছি, একটা মানুষ এতটা পরিবর্তন হয় কি করে? এত রাগ কিসের আমার উপর? আমি তো সম্পর্কটা ভাঙিনি। সে আর আমাকে চাইনি, তাই নীরবে চলে এসেছি। বাসাটা পাল্টাতেই হবে, দেখি নতুন বাসা খুঁজি। এগুলো ভাবতে ভাবতে আর মনে আঙুলটা কেটে যায়। তা যাক, পরিষ্কার করে রুমে চলে আসলাম। এসে দেখি আম্মু 2টা মিস কল। চলো বেক করলাম। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কল দিয়েছিলেন? বাইরে ছিলাম। হ্যাঁ, কিরে তুই বাড়িতে আসবি না? কতদিন দেখি না তোকে। মা যাবো, একটু ব্যস্ততাটা কাটুক যাব। বাবা কেমন আছে গো? ভালো আছে। তোর জন্য না একটা ভালো সম্বন্ধ এসেছে। ছেলে সিভিল ইঞ্জিনিয়ার, তোর মামা এনেছে। ভালো না? কথাটা শুনতেই কেমন জানি খারাপ লাগলো, বুঝলাম না কেন। আনমনেই ভাবতে বসলাম আর সমুদ্রের কথা। পরে মনে পড়লো, ধুর, আমি তার প্রাক্তন। মা, পড়াশোনাটা শেষ করি, নিজে কিছু একটা করি, তারপর না হয় বিয়ে নিয়ে ভাববো। ওই ছেলেকে নিশাপুর খালাতো বোন বিয়ে দিয়ে দাও। তোর বাবাও ওটা আগে বললো, আগে লেখাপড়া শেষ করুক। আচ্ছা মা, ভালো থেকো, রাখছি। কেমন? অ্যাসাইনমেন্ট করা আছে গো। আচ্ছা রাখো।
ভাবলাম ছাদে যাই, ভালো লাগছে না, একটু হাওয়া করে বাতাস খেয়ে আসি। ছাদে গিয়ে বসেছি মাত্র দেখি সমুদ্র সাহেব ফোনে কথা বলতে বলতে ছাদে আসছে। আমাকে দেখেই বলল, আমার ধারণা ভুলও হতে পারে, আমিও তো তার কেউ না যে আমাকে দেখে দেখে কথা বলবে। জানো, এখানে তোমায় ছাড়া একটু ভালো লাগছে না। তোমায় খুব মনে পড়ছে। কি করি বলো তো? একটা আপ্পা দাও তো, মনটা ভালো হয়ে যাবে। আমি নেমে এলাম, কারো পার্সোনাল মুহূর্তে থাকা উচিত না। এসে দেখি আন্টি খাবার সাজাচ্ছে, আমিও হেল্প করলাম। সুমু, খেতে বসেছি, নিচে আয়। সমুদ্র সাহেব এলেন আর রাগী গলায় বললেন, মা, ছাদটাও কি শেয়ার করো নাকি যার তার সাথে? এখন কি তোমার ভাড়াটিয়ার সাথে বসে খেতে হবে? আমি আর ছাদে যাব না, ছাদ শেয়ার করতে হবে না, আর আমার সাথে বসে খেতেও হবে না। নীরা, ওর কথা বাদ দে তো, রাগ করিস না। ও যা আমার কাছে, তুইও তা। আয় খেতে বস। আমি একটু খেয়ে উঠে যাচ্ছিলাম, সে বলে উঠল, কে জানি বলেছিল, খাবার নষ্ট করলে আল্লাহ পাপ দেয়, তাই পাতে যা থাকে তা খেয়ে উঠতে হয়। আমি আবার বসে গেলাম, খাচ্ছি আর ভাবছি। আমার কথাগুলো এখনো মনে আছে দেখছি। খাওয়া শেষ করে যে যার ঘরে চলে গেলাম। আমার ঘরটা তার ঘরের পাশে, আগে তো ফাঁকাই থাকতো, আজ থেকে উনি থাকবে। তা যেথায় ইচ্ছে থাকুক, আমার কি। রাত 2:35, ফোন বাজছে, অচেনা নাম্বার। একরাশ বিরক্ত নিয়ে ধরলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি স্পর্শ। কি স্পর্শ? এই নামে তো কাউকে চিনি না, কে আপনি? আপনি কি ঘুমাচ্ছিলেন? এখন রাত 2:30 বাজে, এই সময় কি কেউ কাউকে জেগে থাকে? ও তাই তো, সরি। আপনি ঘুমান, আমি কালকে কল দিব। আর মিস নীরা, ঘুমের মধ্যে আপনার কণ্ঠ কিন্তু আমার দারুণ লেগেছে। শুভরাত্রি। কিছু বলার আগে সে কল কেটে দিল। কে এই স্পর্শ? আমার নামই বা জানলো কি করে? ধুর, ঘুম পাইছে, ঘুমাবো। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে ভার্সিটিতে যাব, এমন সময় আঙ্কেল বলল, নীরা, তুমি কি ভার্সিটিতে যাচ্ছ? জি আঙ্কেল। কেন, কিছু বলবে তুমি? সমুদ্রের বাসায় ফিরেছে বলে একটা ছোট আয়োজন করব, খাওয়া দাওয়া। ওর বন্ধু বান্ধব আর কিছু আত্মীয় আসবে। তুমি কি একটু আজ আমার সাথে থাকতে পারবে? হ্যাঁ পারবো, বলো কখন থাকতে হবে? এই সন্ধ্যার দিকে। বোঝই তো, বয়স হয়েছে। হ্যাঁ, সেই জন্য তো পাশের ফ্ল্যাটের আন্টিটা তোমাকে বলবো। নীরা, তুমি কি যে বলো না। আচ্ছা আঙ্কেল ও আন্টি, আমি গেলাম গো। নীরা, গেলাম বলতে নি, বলতে হয় আসি। তোকে না কতবার বলেছি, বলবি আসি। এবার সমুদ্র সাহেব তার রুম থেকে বের হয়ে বলল, তার কি কারো কথা বোঝার বা শোনার ইচ্ছে আছে? সে তো নিজেই সব বুঝে। আমি কিছু না বলে আন্টিকে বললাম, আচ্ছা আমি আসি, লেট হয়ে যাচ্ছে। সাবধানে যাস মা। আন্টি, ক্লাস করছি, কোনো এক বাদর কলের উপর কল দিয়েই যাচ্ছি, দেখি আম্মু কল দিয়ে যাচ্ছে। ক্লাস শেষ করে আম্মুকে কল দিলাম। কি গো আম্মু, ক্লাসে ছিলাম, এত কল দেওয়ার কি আছে? তোর মামা যে ছেলেটাকে দেখেছে, সে তোর নাম্বার নিয়েছে। কল দিলে ভালো মতো কথা বলিস। তোর যা কথা বলার সিরি। মা, আমি যেমন আমি তেমনই। আর নাম্বার কে দিয়েছো? ধুর, আচ্ছা রাখো দেখি। পরে ওই অচেনা নাম্বার থেকে কল আসে। হ্যালো, কে বলছেন? আমি স্পর্শ। আপনার মামা আমাকে ও আচ্ছা, ইঞ্জিনিয়ার সাহেব, তো বলেন কি বলতে চান? একটু দেখা করা যাবে এখন? আপনি যেখানে ভালো মনে করেন সেখানেই। আচ্ছা, আমি তো বাসায় যাচ্ছিলাম, আমার বাসার সামনে একটা ক্যাফে আছে, ওটাতে যাই। আমি ঠিকানা টেক্সট করে দিচ্ছি। এসে দেখি উনি বসে আছেন। আমাকে দেখে বলে উঠলেন, নীরা, আমি এইদিকে। গেলাম তার কাছে। কেমন আছেন? বসেন। ভালো আছি। আপনি? তো কোনো দরকার ছিল কি? হ্যাঁ, একটু ছিল। নেন, কফি শুরু করেন। কথা বলতে বলতে দেখি সমুদ্র ও তার এক বন্ধুর সাথে এসেছে। আমাকে স্পর্শের সাথে দেখে খুব একটা ভালো লাগেনি, তা তার বোঝাই যাচ্ছে তার মুখ দেখে। কিন্তু কেন তার ভালো লাগছে না? আমি বা জনাব স্পর্শ তো তাকে কিছুই করিনি। তাহলে স্পর্শ তেমন কিছুই বলো না, শুধু বললো সময় করে একদিন বলবো। আচ্ছা, তো আজ উঠি। আমি নামিয়ে দিয়ে আসি, গাড়ি আছে আমার সাথে। না থাক, কাছেই আমার বাসা। ভালো থাকবেন নীরা। জি, আপনিও। সমুদ্র তাকিয়ে আছে লাল চোখ নিয়ে, এই মনে হচ্ছে আমাকে কি ফেলবে। বরাবরই তার চোখে
আমি ভয় পেতাম, এখনো পাই। তার চোখের দিকে আমি 30 সেকেন্ডও কখনো তাকিয়ে থাকতে পারিনি। কেমন জানি এক ভয় কাজ করতো, কিন্তু আজ চোখ দেখে বেশি ভয় লাগছে। কিন্তু কেন? কিছু বলতে চাই সে, কি বা কথা থাকতে পারে। বাইরে এসে দেখি সে রক্তবর্ণ চোখ করে আমায় দেখছে। তার চোখের চাহনি উপেক্ষা করে আমি চলে আসলাম বাসায়। কিছুক্ষণ পর সেও এলো। সারা দুপুর কেউ কারোর সঙ্গে কথা বলিনি। আঙ্কেল আর আমি গেস্টদের দাওয়াত দিলাম। তাকে বলা হলো তার বান্ধবীদের যেন ইনভাইট করে। ছাদে তার বন্ধুরা এনজয় করবে, আর নিচে আন্টি আর আঙ্কেলের গেস্টে সবাই ক্লান্ত পড়ায় ভাবলাম কফি নিয়ে আসি। আঙ্কেল আন্টিকে দিলাম। সে বলে উঠল, আমার রুমে 1 কাপ কফি নিয়ে আসুন। আচ্ছা। সে রুমে চলে গেল। কফি নিয়ে রুমে ঢুকলাম। সে বলল, কারো রুমে ঢুকতে গেলে পারমিশন নিতে হয়, জানেন না? সরি। দরজা টোকা মেরে বললাম, আসতে পারি? এসেই তো গেছেন, দিন, কফি দিন। নিন। হুট করে হতচ্ছাড়া মোবাইলটা বেজে উঠল। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি স্পর্শ। নাম্বারটা বুঝে এখনো সেভ লিস্টে ওঠার যোগ্যতা পাইনি। না না, সেই রকম কিছু না। তাহলে কিরকম কিছু? আসলে ব্যস্ত ছিলাম, সময় পাইনি। দেখি সমুদ্র সাহেব রাগে জ্বলে যাচ্ছে। ও, তো এখন ফ্রি আছেন? সত্যি বলতে একটু ব্যস্ত আছি, পরে কথা বলি। আমি ফ্রি হয়ে নক করছি। আমিও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবো। না না, অপেক্ষা করতে হবে না, আমি ফ্রি হয়ে নক দেব। রাখি এখন। আচ্ছা। কল কেড়ে দেওয়ার সাথে সাথে সমুদ্র সাহেব বলে উঠল, নতুন প্রেমিক বুঝি? তা যে আপনার লাভ। হুম, তাই তো আমার লাভ। হ্যাঁ, আপনার জানার কোনো দরকার নেই। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি করেন। এই ছেলেটাই কি সেই ছেলেটা, মানে কফি শপের ছেলেটা? হুম। নাম কি ওর? স্পর্শ। কেন? ও কি করে? তবে আম্মু বলল সিভিল ইঞ্জিনিয়ার। বাইরে থেকে ছেলে দেখছে, ওনাকে পছন্দ করেছে, তাই আর দেখা করলাম। ও ভালো তো, ধনী ছেলে। আর কি চাই বলো? স্পর্শর কাছে নতুন স্পর্শর খোঁজে যাচ্ছ? সমুদ্র আহমেদ, নিজের সীমারেখা অতিক্রম করবেন না। কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। আমি গেলাম। শুভরাত্রি। কিছু বলার সুযোগ না দিয়ে চলে এলাম। আঙ্কেল আন্টি ঘুমিয়ে পড়েছে। আমিও বাড়ির লাইট অফ করে দিয়ে নিজের রুমে চলে আসলাম। তখনই স্পর্শে টেক্সট। নীরা আছেন? নম্বরটা সেভ করে নিলাম। আমি কল দিলাম। হ্যালো। জি বলেন নীরা। আমার তো কিছু বলা নেই, আপনি কল দিয়েছিলেন, তখন ব্যস্ত ছিলাম, তাই এখন কল দিলাম। ও, তো আমাকে কেমন লাগলো বললেন না তো? ভালোই লেগেছে। তো আমাকে বিয়ে করছেন? আসলে স্পর্শ আমার সময় লাগবে, নিজেকে প্রতিষ্ঠিত করে তবে বিয়ে করব। আর কি, কাউকে পছন্দ করেন, তাকেই বিয়ে করতে চান? না, বিয়ে করতে চাওয়ার মতো কেউ নেই, তবে কাউকে ভালোবাসি। আর তাকে ভালোবাসার জন্য আমার তাকে প্রয়োজন হয় না। আমি ওয়েট করতে রাজি আছি, কিন্তু বিয়ের পর আমাকে ভালোবাসতে হবে। ভাগ করতে পারবো না আপনাকে, কারোর সাথেই না। অন্য কাউকে বিয়ে করে ফেলেন, ভালো থাকবেন। আপনার সাথে ভালো থাকতে চাই। আমি কষ্ট পেতেও রাজি আছি, অপেক্ষা করতেও রাজি আছি। আমার না ঘুম পেয়েছে, অন্যদিন কথা বলবো। আচ্ছা, শুভরাত্রি। শুভরাত্রি। সকাল হয়ে গেছে, অনেক কাজ। আজ বাসায় ওর আসার জন্য একটা গেট টুগেদার আছে। সব কাজ প্রায় শেষ। যাক বাবা, একটু শান্তি পেলাম। মা, সবাই মানে মেয়েরা শাড়ি পরবে আর ছেলেরা পাঞ্জাবি নীল রঙের, তুমিও পরবা। এই যে নীরা না কি নাম আপনার, আপনিও নীল শাড়ি পরবেন। আমার নীল শাড়ি নেই। তাহলে পার্টিতে আসারও দরকার নেই। আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলাম 2 মিনিটের মতো। এর মধ্যে আন্টি বলছি, সুমু, তুই কি দিন দিন ছোট হচ্ছিস? কথা বলা ভুলে যাচ্ছিস? এই নীরা, তোর যেভাবে ইচ্ছা তুই আসিস। বলেই আন্টির রুমে গেলাম। আমি আর একটু কাছে গিয়ে বললাম, আপনি যখন যা চেয়েছেন তাই তো করে এসেছি প্রথম থেকে, তাই আজও তাই করব। যাব না আপনার পার্টিতে। বলে চলে আসলাম রুমে। কান্না পাচ্ছি, কিন্তু কেন? আমার তো কান্না পাওয়ার কথা না। আমার তো অভ্যেস হয়ে গেছে শুরু থেকে তার অবহেলা পাওয়া। খুব কান্না পাচ্ছে। ওয়াশরুমে গিয়ে
ট্যাপ জোরে ছেড়ে দিয়ে কাঁদতে লাগলাম। কান্নার পর অনেকটা শান্তি পাওয়া যায়, স্বস্তি পাওয়া যায়। ওয়াশরুম থেকে রুমে এসে দেখি একটা শপিং ব্যাগ বিছানার উপর পড়ে আছে, উপরে লেখা এখন তো শাড়ি পরতে কোনো সমস্যা নেই। ব্যাগটা খুলে দেখি একটা কাতার নীল রঙের শাড়ি, সাথে 2 ডজন পালা লাল রং এবং রেশমি কাচের চুড়ি। বুঝতে পারছি না কে দিল, আঙ্কেল, আন্টি না সমুদ্র। দূর, সমুদ্র কেন দেবে? ও তো চায় না আমি অনুষ্ঠানে যাই। একবার জিজ্ঞেস করব আন্টিকে যে সে দিয়েছে কিনা। না থাক, যদি না দেয় আন্টি, যদি সমুদ্রে দেয়, তখন আন্টিকে কি বলবো যে সমুদ্র আমাকে কেন দিল? ধুর, মাথা কাজ করছে না, কি করব? যাবো না থাকবো? না, যাব না। কিন্তু শাড়িটা কি করব? পরবো না পরবো না? বাঙালি নারী শাড়ির সামনে পেয়ে চুপচাপ দেখতে পারে, এটা সম্ভব? তাই আমিও আর পারলাম না, পরেই ফেললাম। নীল শাড়ি, হাত ভর্তি লাল রেশমি কাচের চুড়ি, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, কানের ঝুমকো, চুলগুলো ছেড়ে বেশ ভালোই লাগছে নিজেকে, চলার মতো আর কি। কালো মানুষকে এর থেকে ভালো লাগতে পারে না। নিজেকে আয়নায় দেখছি। আন্টি এসে বলল, ও মানিরা, কি সুন্দর লাগছে মা তোকে। তাই? আয়, কালো টিকা লাগিয়ে দে, কারো নজর যেন না লাগে। দাও। তখন সুন্দর সাহেব মামা করে চেঁচাচ্ছেন। মা, মা, কই তুমি? আর উপরে কে লাইট ডেকোরেশন করছে? আন্টি কিছু বলার আগে আমি বললাম, আমি করেছি। যে কাজ পারেন না সেটা না করাই ভালো মিস নীরা। সব কাজ সবাইকে দিয়ে হয় না। আন্টিকে কে কে জানি ডাকলো। আন্টি চলে গেল। এইবার আমি বললাম, জানি। আমাকে দিয়ে যেমন ভালোভাবে কথা বলা হয় না, ঠিক তেমনই সবাইকে দিয়ে সব কাজ হয় না। সে আমার দিকে তাকিয়ে আছে, কোনো জবাব দিল না, শুধু বলল, নীরা, তোমায় খুব সুন্দর লাগছে। কি? কিছু না। আর হ্যাঁ, উপরে আসেন, কাজ আছে অনেক। আচ্ছা, যাচ্ছি। উপরে গিয়ে দেখি লাইট সব ঠিক আছে। সে তার ফ্রেন্ডদের নিয়ে আড্ডা দিচ্ছে। আমি আর আন্টি খাবার নিয়ে তাদের দিচ্ছিলাম। এরজন বলল, আন্টি, এই মেয়েটা তো নতুন দেখছি। কে উনি? সমুদ্র সাহেব বলে উঠল, আমাদের বাসায় ভাড়া থাকে, ভাড়াটিয়া। আন্টি বললেন, আমার মেয়ের মতোই, বলে চলে গেলেন। খুব জোরে গান বাজছে। আমি এক কোণে বসে আছি। সেই সময় একজন বলল, হাই, আমি রেহান, সমুদ্র ভাইয়ার বেস্ট ফ্রেন্ড, রাজা ভাইয়ার ছোট ভাই। হ্যালো, আমি নীরা। শুনেই তো ভাড়াটিয়া। তা যা হোক, আন্টি তো বললেন মেয়ে হন, তো আপনি বসে আছেন একা একা, তো আমরা গল্প করতে পারি। হ্যাঁ, শিওর। আমরা গল্প করছিলাম আর আমাদের দিকে জনাব সমুদ্র আহমেদ তাকিয়ে আছে। আমি তার চাহনি আবারও সম্পূর্ণভাবে উপেক্ষা করলাম। সবার মধ্যে একজন বলে উঠল, পার্টিটা মরা মরা লাগছে, ড্যান্স না হলে হয়? আর সবাই, চলেন ডান্স করি। না না থাক। আরে আসেন না প্লিজ। আচ্ছা, ড্যান্সের পার্টনার চেঞ্জ করা হচ্ছে। এক পায়ের আমি সমুদ্রের কাছে চলে যাই। লাইটও খুব একটা জ্বলছিল না। বুঝতে পেয়ে চলতে চাইছিলাম, সে জোরে নিজের কাছে টেনে নিয়েছে। অনেক চেষ্টা করলাম কিন্তু নিজেকে ছাড়াতে পারছি না। আর এত জোরে ধরে আছে, আমার ব্যথা লাগছে। সহ্য করতে না পেরে ভুলেই উঠলাম, সমুদ্র, আমার লাগছে, ব্যথা পাচ্ছি আমি। সে বলল, কেবল তো শুরু নীরা, আরও অনেক পাওনা আছে তোমার। কেন? কি করেছি আমি? নিজের মুখটা আমার কাঁধের কাছে এনে বলল, কষ্ট দিয়েছো আমায়, আমি সব শোধ নিব। কিছু বলতে যাবো, লাইট জ্বলে উঠলো। আমি বলবো, এবার ছাড়ুন, মানুষ খারাপ বলবে। সে ছেড়ে দিল। পার্টি শেষ হতে হতে 12:30 মতো বেজে গেল। আঙ্কেল আন্টি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছে, সবাই চলে গেছে। আমি ছাদে জিনিসগুলো গুছাচ্ছি। সমুদ্র সাহেব সিগারেট টানছে। হঠাৎ পিছনে কাউকে অনুভব করলাম। পিছনে তাকিয়ে দেখি সে আমায় খুব কাছে সরে যাচ্ছিল। সে টেনে কাছে নিয়ে নিল। ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু পারছি না। এত শক্ত হাত জড়িয়ে ধরে আমার কাঁধে মুখ গুজে আছে। বুঝলাম ওর মন খারাপ বা কোনো কিছু নিয়ে আপসেট হয়ে আছে। আগে যখন ওর মন খারাপ হতো, ঠিক এইভাবে শক্ত করে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে থাকতো। বললাম তাকে, মন খারাপ আপনার? কি হয়েছে জনাব? সে আরো কাছে টেনে নিল। কিছু না মীরা। আচ্ছা, তাহলে ছাড়ো না আমায়। কেউ দেখলে ব্যাপারটা শোভনীয় হবে না, তাই না? সে আমার কাঁধে একটা পাপ্পা দিয়ে ছাদ থেকে নেমে গেল। সব
প্রায় গোছকাজ করে আমিও রুমে আসলাম। ফোনটা রুমে রেখে গেছি, দেখি স্পর্শ 5টা মিস কল। তাই ফ্রেশ হয়ে কল ব্যাক করলাম। তার আগেই তার কল চলে আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ব্যস্ত কি আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, ব্যস্ত ছিলাম। আমার ল্যান্ডলর্ড এর ছেলে বিদেশ থেকে ফেরার বাসায় একটা ছোট পার্টি ছিল। ও, কি করছেন? অনেক ক্লান্ত, ঘুমো পাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে। কাল একটু দেখা করতে পারবেন? কোথায়? যেখানে আপনি ভালো মনে করেন। আপনার বাসার কাছের ক্যাফেটা কিন্তু ভালোই, চাইলেও ওখানেও করতে পারেন। আচ্ছা ঠিক আছে, কয়টায় দেখা করবেন? বিকেল 5টা। আচ্ছা, শুভরাত্রি। শুভরাত্রি নীরা। ঘুম ক্লান্ত ছিলাম, বিছানায় গা এলিয়ে দিতে ঘুমিয়ে পড়েছি। নীরা, এই নীরা, ওঠ মা, বেলা 12টা বেজে গেছে, এবার তো ওঠ। আচ্ছা আন্টি, একটু ঘুমাই না। না আর না, 12টা বাজে মা, ওঠ। কটা বাজে? চোখগুলো বড় বড় করে। 12টা। আন্টি, আমার 9টায় ক্লাস ছিল, ডাকুনি কেন? দূর, ক্লাসটা মিস হয়ে গেল। আচ্ছা ব্যাপার না, তুই ঘুমাচ্ছিলি তাই আর ডাকিনি। সমুদ্র ডাকতে দিচ্ছিল না, বলল অনেক রাতি নাকি ঘুমিয়েছিস। ও আয় ফ্রেশ হয়ে খেতে আয়। যাও, যাচ্ছি। পুরো দুপুরটা কেটে গেল এরকম করে, আঙ্কেল আর আন্টির সাথে গল্প করে। সমুদ্র সাহেব বাসায় নেই, বন্ধুদের সাথে ঘুরতে গেছে। বিকেল 5টায় স্পর্শ কল এলো। নীরা, আপনি চলে এসেছেন? না, যাইনি, আমার যেতে 20 মিনিটের মতো লাগবে। ও আচ্ছা, আসেন। আচ্ছা। ক্যাফেতে এসে দেখি উনি সেদিনকার জায়গাতে বসে আছে। হাই নীরা। হ্যালো, কেমন আছো? ভালো। বসুন, আমি খাবার অর্ডার করে দিয়েছি। ও ভালো। হুম। তো আজ ডাকলেন কেন? এমনি, তেমন কোনো দরকার নেই। কিছু বলতে যাব, দেখি সমুদ্র তার বন্ধুদের নিয়ে ক্যাফেতে ঢুকছে। এর মধ্যে খাবারও চলে এলো। নিন নীরা, শুরু করুন। জি, আপনিও নিন। খেতে খেতে অনেক কথাই হলো, তার পছন্দ অপছন্দ, আমার পছন্দ অপছন্দ, এগুলো। সমুদ্র বসে আছেন, গোমরা মুখ করে, অনেক রেগে আছে মনে হয়। খাবারের এক প্রায় আমার ঠোঁটে কিছু লেগে যায়। নীরা, আপনার ঠোঁটে কি যেন লেগে আছে। কোথায়? দেখতে তো পাচ্ছি না। সে নিজে টিস্যু দিয়ে মুছিয়ে দিলেন। এটা দেখে সাথেই সমুদ্র আমার কাছে এসে বললেন, মিস নীরা, মা আপনাকে ডেকেছে, চলুন। আমি চমকে গিয়ে বললাম, আমাকে তো ফোন দেয়নি। স্পর্শ কিছু বুঝছেন না। আমি বললাম, স্পর্শ, উনি আমার বাড়িওয়ালার ছেলে সমুদ্র। হাই সমুদ্র। হ্যালো নীরা, চলুন। আপনি যান, আমি আসছি। আচ্ছা সমুদ্র, আজ আমি উঠি, অন্যদিন কথা হবে। আচ্ছা নীরা, ভালো থাকবেন। আপনিও। বাইরে এসে দেখি সমুদ্র চোখ নাক সব লাল হয়ে আছে। গাড়িতে ওঠো। আমি একা যেতে পারবো। কিছু বলার সুযোগ না দিতে হাত ধরে টেনে গাড়িতে ছুঁড়ে মারলেন। আপনি কি পাগল? ভালো হয়ে দেখলাম লাভ নাই। মানে? কিছুই না। শুনেন, আমাদের বাসা থেকে এগুলো করা যাবে না। মানুষ খারাপ বলতে পারে, আপনার দায় আমরা কেন নিব? কি আবল তাবল বলছেন আপনি? আর শুনুন, আমি বাসার ভাড়া থাকি, ফ্রি থাকি না যে মানুষ খারাপ বলবে। আর বললেও আমার কি? আমাকে বললে আপনার তো কিছু হওয়ার কথা না। আপনার কি জনাব সমুদ্র? আমার অনেক কিছু। এই কথাটা বলেই গাড়ি জোরে ব্রেক করলো। দেখলাম বাসায় এসে গেছি। সে রেগে গাড়ি থেকে বেরিয়ে চলে গেল। জোরে ধাক্কা দেওয়ায় পায়ে ব্যথা পেয়েছি, তখন বুঝতে পাইনি। এখন হাঁটতে যাই ঠিক বুঝতে পারছি। পা খুঁড়িয়ে খুঁড়িয়ে বাসায় ঢুকলাম। আন্টি দেখেই বলল, হুমা নীরা, পায়ে কি হয়েছে মা? একটু ব্যথা পেয়েছি গো আন্টি। কিভাবে? আচ্ছা বাদ দাও না। মা, তোমার ভাড়াটিয়া বাইরে কি করে তার খেয়াল করো। কি হয়েছে রে সমু? কি করে? আমি বললাম, বলেন কি করি? সে বলল, মা। সে বাইরে এক ছেলের সাথে রোজ দেখা করে। বন্ধু হয় হয়তো। না, বন্ধু হয় না। তাহলে? অন্য কিছু হয়। রোজ ক্যাফেতে দেখা করে। মানুষ কি বলবে বলো? নীরা কি বলছে সমু এগুলো? না আন্টি, রোজ দেখা করি না, আজ নিয়ে 2 দিন দেখা করেছি। বাসা থেকে ছেলে দেখেছে আর ওনাকে পছন্দ করেছে হয়তো, তাই আম্মু দেখা করতে বলেছিল। হুমা, তাই নাকি? ছেলে কি করে? বাসা কোথায়? নাম কি? তোর পছন্দ হয়েছে? আন্টি, আমিও কিছু জানি না। নাম স্পর্শ, ছেলে ইঞ্জিনিয়ার, আর কিছু জানি না। বাহ, ভালোই তো।
ও আচ্ছা, শুনো, রুমে গেলাম, ফ্রেশ হয়ে আসছি। মা, তুমি ওনাকে কিছুই বললে না? কি বলবো আর কেন বলবো, বাড়ি থেকে ছেলে দেখছে, আর ওর পছন্দের কেউ থাকলেও তো কিছু বলতাম না। ও একজন প্রাপ্তবয়স্ক, পছন্দ থাকতেই পারে। এই নিরাশ, একদিন ছেলেটাকে বাড়িতে নিয়ে আসিস তো। আচ্ছা আন্টি, রুমে থেকে চেঁচিয়ে বলছি। সমুদ্র হয়তো রাগ করে চলে গেছে কোথাও। ফ্রেশ হয়ে এসে দেখি আন্টি দেবী দেখছে সেই সিরিয়াল। উফ আল্লাহ, আর পারি না। আম্মু আর আন্টি দুটোই সেম। বেশ বিরক্ত নিয়ে বললাম, তুমি টিভি দেখো, আমি ছাদে গেলাম। আচ্ছা। ছাদে গিয়ে ভূত দেখার মতো চমকে উঠলাম। দেখি সমুদ্র সাহেব সিগারেট টানছেন, তাকে দেখে নেমে যাচ্ছিলাম। নীরা, কথা আছে, যেও না। কি করে বুঝলেন আমি এসেছি? তোমার উপস্থিতি এখনো আমি আগের মতোই টের পাই। এদিকে এসো। বলেন, কি বলবেন? ছেলেটাকে পছন্দ করে ফেলেছো? খারাপ না, ভালোই উনি। ভালোবাসতে পারবে অন্য কাউকে? চেষ্টা করে দেখতে হবে। ও, ভালোবাসো আমায় এখনো? না, একটুও না। কিন্তু চোখ তো অন্য কথা বলছে। তাহলে ভুল বলছেন। প্রায় দুজনে 5 মিনিটের মতো চুপ আছি। সে বলল, চুপ কেন? নীরবতা এক ধরনের এক ভালোবাসা, সেটা বোঝার সামর্থ্য সবার থাকে না। তাই তো। আমি তো সামর্থ্যহীন। তো কবে থেকে আবার সিগারেট ধরলেন? অনেক দিন হলো, হিসাব করেনি। সিগারেটটা নিচে ফেলে দিলাম আর সে একটা হাসি হাসলো। চলে যাচ্ছিলাম, সে পেছন থেকে টেনে কাঁধে মুখ গুজে বলল, আমি সিগারেট খেলে তোমার এখনো বুঝি খারাপ লাগে? না, আমার গন্ধ সহ্য হচ্ছিল না। ও তাই? তাই। সত্যি ভালোবাসো না আর আমায়? কিছু না বলে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিচে চলে আসলাম, কারণ এর উত্তর দেওয়ার সামর্থ্য আমার নেই। ওমা, দেখি চোখ বেয়ে নোনা জলের এর ভালোবাসা গড়িয়ে পড়ছে। কিছুক্ষণ তাকে সিঁড়ি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আবার নতুন একটা সিগারেট জ্বালিয়েছে। নেমে এলাম। তার সিগারেট খাওয়া আমার কোনো কালেই পছন্দ ছিল না, আজও নয়। এসে দেখি আন্টি খাবার সাজাচ্ছে। একা একা করছো, ডাকলে না কেন? দুজন মিলে করতাম। আচ্ছা নীরা, একটা কথা বলি। বলো। সমুর উপর খুব রাগ হয় তোর, তাই না রে মা? না গো আন্টি, রাগটা এখন আর আমি করি না। আগে করতেন বুঝি? হয়তো করতাম, হয়তো খুব করতাম। কেউ তো বুঝতেই পারতো না। ও ক্ষমতাহীন হয়তো, সে যে বুঝতো না। সমু খেতে আয়। আন্টি দাঁড়াও, আমি আঙ্কেলকে ডেকে আনি। যা। সবাই একসাথে খাচ্ছিলাম। আন্টি বলে উঠলো, এই নীরা, ছেলেটা দেখতে কেমন রে? কোন ছেলে? আরে স্পর্শ নাকি কি না? ও, বেশ ভালো। পছন্দ হয়েছে তোর? খারাপ লাগেনি। তোরও বিয়ে হয়ে যাচ্ছে, আমাদের ছেড়ে চলে যাবি। ধনী ছেলে পেয়েছে, ভালোই থাকবে মা, তোমার ভাড়াটিয়া। হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম। দেখি সমুদ্রের গ্লাসটা হাত দিয়ে চেপে ধরে ভেঙে ফেলেছেন। রক্ত হাত দিয়ে পড়ছে। সমু হাত কাটলো কি করে? সমুদ্র হাত কাটলে কি করে? সে কোনো কিছুই উত্তর না দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, মা, কোন নাকি মেয়ে দেখেছো আমার জন্য? তোমার বান্ধবীর মেয়ে, আমি দেখা করতে চাই। কথাটা শুনে কেমন জানি লাগলো, বুঝতে পারছি না কেমন লাগছে। সে আর কিছুই না বলে রুম থেকে চলে গেল। ঠাস করে দরজা লাগিয়ে দিল। আঙ্কেল আন্টি সমুদ্র দরজা ধাক্কাধাক্কি করছে, কিন্তু কোনো সারা শব্দ নেই তার। আঙ্কেল আন্টি তার খেয়াল খেলো না, না খেয়েই রুম থেকে চলে গেল। আমি সব গুছিয়ে রাখলাম, ঘুমোতে যাব। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, ঘুম আসছে না। একটা অস্থিরতা কাজ করছে। ও কি ব্যান্ডেজ করেছে? সমুদ্রের দরজা খোলার শব্দ পেলাম। প্রায় 10 মিনিট রুমে পায়চারি করলাম, আর পারলাম না। চলে গেলাম ওর রুমে। দেখি হাতে রক্ত জমাট বেঁধে কালচে হয়ে গেছে, ব্যান্ডেজ করেনি এখনো, আর ঘুমোচ্ছে সে। এই কেউ কি করে এতটা নিজেকে অবহেলা করতে পারে? রুম থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে গেলাম রুমে। হালকা আলোয় আছে, বারান্দা থেকে আসছে, সে ঘুমোচ্ছে। আচ্ছা, হুমায়ুন আহমেদ স্যার ঘুমন্ত নারী নিয়ে বলেছেন যে নারী ঘুমন্ত অবস্থা সুন্দর, আসল রূপবতী। আচ্ছা, পুরুষ নিয়ে কোনো কিছু বললেননি? কেউ কি সুদর্শন পুরুষ নিয়ে কিছু বলেছেন? তুলোয় স্যাবলো নিয়ে হাতে লাগাতেই সে ঘুম থেকে উঠে গেল আর হাত সরিয়ে নিল। হাতটা দিন, সেফটি হয়ে যাবে পরে। হোক।
জোর করে হাতটা নিয়ে নিলাম। সে সরানোর চেষ্টা করছে। একদম হাত সরাবেন না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। তাই কি খারাপ হবে? সেপটিক হয়ে যেতে পারে, ড্রেসিং করতে দিন। আমার হবে তোমার কি? আমার কিছু না, আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন তার কপাল পড়বে, এই আর কি। মানে বিয়ের সাথে সেফটিকের কি সম্পর্ক? যদি সেপটিক হয় তাহলে 3-4 বছর পর আপনার হাতটা কাটা লাগতে পারে, এতে আপনার বিয়ে হয়ে যাবে। তো আপনার বইয়ের তো সমস্যা হবে, তাই না? আর একটা মেয়ে অন্য মেয়ের খারাপ কি করে দেখি? তাই সামনে মানুষটা আছি তার কোনো চিন্তা নাই, আর যে নাই তার চিন্তা। হায় হায় রে মানুষ। তার চিন্তা করা ছেড়ে দিয়েছি, কারণ তাকে যত চিন্তা করি পরে কষ্টটা আমারই বেশি হয়। আপনাকে ড্রেসিং হয়ে গেছে, আমি আসছি। এই যে পেন কিলার রেখে গেলাম, খেয়ে নেবেন। আসছি, শুভরাত্রি। খাবো না। আর আপনার ব্যাপার দেখলাম আন্টি উঠেছে। শিট, আন্টি কি ভাববে এত রাতে আমার ছেলের ঘরে? আল্লাহ, এখন কি করব? আন্টিকে কি বলবো? আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছিলাম, সে উঠে আমাকে টেনে ওয়াশরুমে নিয়ে চলে গেল। আরে কি করছেন? চুপ চুপ করো। মা আসছে বুঝতে পারছো না? এত রাতে তোমায় আমার রুমে দেখলে কি ভাববে? তাই তো চলে যাচ্ছিলাম। আক্কেল কি তোমার ঘাস খাইতে গেছে? না, ঘাস খাইতে কেন যাব? সে কি যেন বলতে চাচ্ছিল। আন্টি রুমে এসে বলছে, সমু, কই তুই? এই তো মা ওয়াশরুমে, দাঁড়াও যাচ্ছি। আমার মুখ চেপে ধরে বলল, তুমি এখানে থাকো, বের হয়েও না এখন। আচ্ছা। সে বেরিয়ে গেল। আমিও একাই ওয়াশরুমে আটকা পড়ে আছি। আমার আবারও ঘুম পেয়েছে, ঘুমিয়ে না গেলে হয়। হ্যাঁ রে সমু, কি হয়েছিল রে তোর কখন? কিছু না মা। তুই ঠিক আছিস তো বাবা? হুম। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব, নীরা আর তোর কি কিছু হয়েছে? কি হবে মা? কোনো কিছু তো ছিল না যে কিছু হবে। নীরা অনেক ভালো মেয়ের বাবা, ওর সাথে খারাপ ব্যবহার করিস না, খারাপ লাগে আমার। করতে তো চাই না মা, হয়ে যায়। মা ছেলের কথা চলতেই আছে। আমি যে কখন ঘুমিয়ে গেছি টেরই পাইনি। আমি হলাম এক গাধা, ওয়াশরুমে ঘুমিয়ে গেছি। ওয়াশরুমে কেউ ঘুমায়? নীরা, এই নীরা, ঘুমিয়ে গেছো? হুম। ঘুমিয়ে গেলে কেউ কথা বলতে পারে? আমি কি তুমি? ঘুমোবো, টাটা। এখানে? কিছু না বলেই কোলে তুলে নিল। এবার বুঝতে পেরেছি ঘুমের ঘরে কি আবল তাবল বকছি। এই কি করছেন? নামান। তুমি নাকি ওয়াশরুমে ঘুমাবা? তার থেকে আমার বিছানায় ঘুমাও। না, আমি আমার রুমেই যাচ্ছি, আমায় নামিয়ে দিন। তাই? আচ্ছা যাও। হুম নীরা, হুম কিছু না, যাও, গুড নাইট। ইউটু। রুমে এসে ধরাম করে বিছানায় শুয়ে মরার মতো ঘুমিয়ে গেছি। এই নীরা, ওঠ। হুম না, ওঠ। জল্লাদ তো হলে কবে থেকে গো আন্টি? একটু ঘুমোচ্ছি, ঘুমাই না প্লিজ। না, আর ঘুমাতে হবে না, 12টা বাজে। আর আমার বান্ধবীর মেয়ে রায়সাকে ডেকেছি, ও চলে আসবে। ওঠ না মা। কে রাইসা? আরে কাল সমু বলল না, ও আমার বান্ধবীর মেয়েটাকে দেখতে চায়, ওই মেয়েটাই। কথাটা শুনে বুককে জানি কেমন করে উঠলো। বললাম, ও যাও, আমি যাচ্ছি। আয়। ফ্রেশ হয়ে দেখি সমুদ্র খাচ্ছে। কলিং বেল বেজে উঠলো। রাইসা হয়তো এসে গেছে, কেমন জানি লাগছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, আসো ভিতরে আসো। জি আসছি। বসো। এই হলো সমু, আর ও নীরা, আমার মেয়ের মতোই। হাই হাই আপু। হ্যালো রাইসা। আন্টি পরিচয় করিয়ে দিয়ে রান্নাঘরে চলে গেল। ওরা ভালোই গল্প করছে, আমার কেমন জানি লাগছে। তাই বললাম, তোমরা গল্প করো, আমার একটু কাজ আছে। হ্যাঁ, আপনি যেতে পারেন। ফোনটা সোফায়, সমুদ্র একটু কাছে। ফোনটা বেজে উঠলো, স্পষ্ট কল করেছে। আমি ফোনটা ধরে যাব, উনি ফোনটা ধরে বলে দিলেন, নীরা ব্যস্ত আছে, পরে কল করিয়েন। আমি তো অবাক, এটা কি হলো? এটা কি করলেন? আমার যা ইচ্ছা তাই করেছি। মানে এটা কি? কলটা আমার জন্য ছিল। তো তো মানে অন্য কারো কল ধরতে হয় না, জানেন না? আমার ইচ্ছা হয়েছে, আমি ধরেছি। এই ধরেন আপনার মোবাইল, এখন যান যেখানে যাচ্ছিলেন। আমি একটু রাইসার সাথে কথা বলি, আপনি যান। আমাকে উপেক্ষা করে সে রাইসার সাথে গল্প করলো। আমি মোবাইল নিয়ে চলে এলাম রুমে এসে স্পর্শকে কল দিলাম। আসসালামু আলাইকুম নীরা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন নীরা? এই তো আলহামদুলিল্লাহ, ভালোই। আপনি? আমিও ভালো আছি।
কে যেন ফোন ধরেছিল, সে বলল আপনি ব্যস্ত, তো এখন ফ্রি আছেন? আছি। কে ফোন ধরেছিল? সমুদ্র, আমার ল্যান্ড ওয়ান এর ছেলে। ও, তো আজ দেখা করতে পারবেন? কখন? 4টে নাগাদ। আচ্ছা, কিন্তু কোথায় দেখা করবেন? আপনার বাড়ির সামনের ক্যাফেটা খারাপ না, যাওয়া যায়। আচ্ছা, আমি চলে যাব। এখন 2টা বাজে। সমুদ্র এখনো রাইসের সাথে গল্প করছে। সে ভালোই জমেছে দুজনের। আন্টি খেতে ডাকলো। খাওয়া শেষ করে আবার সমুদ্র রাইসার সাথে গল্প করছে, সাথে এবার আন্টি আঙ্কেলও আছে। আমিও চলে এলাম। খুব শাড়ি পরতে ইচ্ছে করছে। আলমারি থেকে একটা কালো শাড়ি বের করে পরে ফেললাম। হাতে 3টা লাল চুড়ি, অন্য হাতে ঘুড়ি, চোখে হালকা কাজল। বেশ সে বের হচ্ছিলাম, দেখি ওরা এখনো গল্প করছে। আন্টি আমায় দেখে বলল, ওমা, নীরা শাড়ি পরেছিস যে, কোথাও যাবি? কোথায় যাবি? সামনে ক্যাফেটাতে স্পর্শ দেখা করতে বলল, তাই যাচ্ছিলাম আর কি। ও, খুব সুন্দর লাগছে তোকে। তাই? হুম। ধন্যবাদ তো আন্টি। আচ্ছা, আমি আসি। শোন, সমুদ্র ও রায়সা কে নামিয়ে দিতে যাচ্ছে, তোকেও ক্যাফেতে নামিয়ে দিবে। না না, লাগবে না, আমি একাই যেতে পারবো। সমুদ্র সাহেব যে এতক্ষণ আমার দিকে তাকিয়েছিল তা বুঝতে পারলাম, আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকা দেখে। আমি নামিয়ে দিয়ে আসবো। না না, লাগবে না। কি লাগবে না লাগবে তা আমি আপনার থেকে ভালো বুঝি। রাইসা, চলো তোমায় নামিয়ে দিয়ে আসি। মনে মনে ভাবছি, প্রথম দেখাতেই তুমি? বাহ, ভালো তো। কি হলো নীরা, আসুন। যাই। আমি ব্যাক সিটে বসলাম আর রাইসা ফ্রন্ট সিটে বসলো। লক্ষ্য করলাম সে ফ্রন্ট মিরর দিয়ে আমাকে দেখছে, আমিও দেখছি। 4 চোখের দিকে যদি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবো না জানি, তাও দেখছি। তাকানোর পরে কেমন জানি ভয় লাগলে চোখ নামিয়ে নিলাম। জানতে পারবো না তার চোখের দিকে তাকাতে। আগেই পারতাম না, এখনো পারি না। চলে এসেছি, আমি নেমে যাচ্ছিলাম। রাইসা বলল, আপু ভালো থেকো। মেয়েটা বেশ মিশুক, আমার ভালো লেগেছে। আপু, তুমিও। আসি আপু। সাবধানে যেও। নীরা, আপনার কতক্ষণ লাগবে? ঠিক জানি না। কেন? না, এমনি। বলেই সে চলে গেল। আমি ক্যাফেতে গিয়ে দেখি এখন স্পর্শ আসেনি। ভাবলাম অর্ডারটা দেই, 20 মিনিট বেঁচে যাবে। সরি, ভেরি সরি, আপনাকে ওয়েট করালাম। আরে না না, ব্যাপার না। আর কোথাও লেখা আছে নাকি যে মেয়েরা ওয়েট করতে পারবে না? বলা যেতে পারে মেয়েদের কত নিয়ম, আমার তা নেই। তাই? থ্যাঙ্কস। আর আপনাকে খুব সুন্দর লাগছে কালো শাড়িতে আজ। ধন্যবাদ জনাব স্পর্শ। স্বাগতম। অর্ডার করি? বলেন কি খাবেন? আমি অর্ডার করে ফেলেছি, একটু পর চলে আসবে। ও। গল্প করতে দেখি আমার সামনে সমুদ্র বসে গেছে, মানে অন্য টেবিলে ও আমার সামনে, হাতে একটা কোকের ক্যান। আমি এবার তাকে উপেক্ষা করে স্পর্শের সাথে গল্প করছি। সে দেখছে আর ফুলছে। আমার বেশ মজা লাগছে কেন জানি। তার দিকে দেখে আছি। কোকের ক্যানটা হাত দিয়ে দুমড়ে মুছে ফেললো। কাটা হাতটা দিয়ে রক্ত পড়ছে। হঠাৎ করে স্পর্শের ফোন বেজে উঠলো। নীরা, একটা খুব জরুরি ফোন, কিছু মনে করবেন না, আমি একটু আসছি। না না, কি মনে করব, আপনি কলটা রিসিভ করুন। থ্যাঙ্কস। আমি শুধু হাসলাম আর সে অমনি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। নাক কান সব লাল তার। স্পর্শ ফিরে এলো। নীরা, যদি কিছু মনে না করেন তাহলে আমায় যেতে হবে। না, কিছু মনে করব না, আপনি যান। আজ আমি আপনাকে নামিয়ে দিয়ে আসবো, কোনো কথা শুনবো না। আজ যা সুন্দর লাগছেন, কেউ তুলে নিয়ে যেতে পারে। তাই নাকি? আগে বুঝি খারাপ লাগতো আমায়? না না, আমি সেটা বলতে চাইনি। আমি তো এমনিই বললাম, আপনি বরাবরই আমার কাছে সুন্দর লাগেন। আই এম সরি। আরে সরি বলার কিছু নাই, আমি মজা করছিলাম। আপনি যান, আমি বিলটা দিয়ে আসছি। না, আজ আমি বিল দেব। বিগত 2 দিন বিল আপনি দিয়েছেন, আজ আমি দেব। আরে না, আমি দিব। বললাম না আমি দেব। চুপচাপ বাইরে যান, আমি আসছি। নীরা। ধুর। আচ্ছা। যান, আমি আসছি। বিল দিয়ে দেখি সমুদ্র ওখানেই বসে আছে, হাত দিয়ে অনবরত রক্ত পড়ছে। ওর দিকে মশাই এর হুশই নেই। কিছু কি বলবো না, থাক। এই যে নীরা, আসুন। জি, তাড়াতাড়ি যাওয়ার চক্করে শাড়ির সাথে হ্যাচার খেয়ে পড়ে যাচ্ছিলাম। ভাগ্যিস স্পর্শ ধরেছে, না হলে পড়ে যেতাম।
নীরা, একটু দেখে হাঁটুন। শাড়ি পরার অভ্যাস নেই তো। বুঝেছি। গাড়িতে বসুন। বসছি। আচ্ছা নীরা, একটা কথা জিজ্ঞেস করব? করুন। আমাকে কি ভালোবাসা যায় না? যা মনে অন্য কেউ থাকে সে কি অন্য কাউকে মন দিতে পারে? আমার যে মনটা আপনার কাছে চলে গেছে, সেটার কি হবে? ফিরিয়ে নিন, কারণ আপনার মনকে ভালো রাখতে পারবো না, কষ্ট পাবেন। আমি রাজি আছি। শুধু হাসলাম, কারণ এর জবাব আমার কাছে নেই। শুধু আমার থেকে অনেক ভালো মেয়ে আপনি পাবেন, দেখবেন সুন্দর। সে আমায় থামিয়ে দিয়ে বলল, আমার আপনাকেই চাই। থামান থামান, চলে এসেছি, এই বাসাটাই আমি থাকি। সে থামালো, আমি গাড়ি থেকে নেমে এলাম। ভালো থাকবেন নীরা। আপনিও ভালো থাকবেন। আসি। আচ্ছা। বাসায় ঢুকলাম, দেখি আন্টি সিরিয়াল কে আপন কে পর দেখছে। আন্টির জবা এখন মরেনি? না। কেন মরেনি? কেন মরেনি আবার কেমন কথা? তুই কি চাস নাকি ও মরে যাক? হ্যাঁ চাই তো। নীরা, এগুলো বলবি না। আচ্ছা বলবো না, তুমি দেখো আমি ফ্রেশ হয়ে আসছি। কেন বলবে না? তোমার জন্য আমি পাকিস্তান আর ইংল্যান্ডের খেলা দেখতে পারছি না। আচ্ছা আঙ্কেল তুমি দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসছি আর ল্যাপটপে দেখব। মন খারাপ করো না। যে না ঘরের দিকে পাওয়ার এসেছি, সমুদ্র পিছন থেকে এসে হাত টেনে নিয়ে পেছনের কোমরের সাথে শক্ত করে চেপে ধরেছে। আমি ভয়ে প্রায় চেঁচিয়ে উঠেছি। কি করছেন আপনি? যা করছি তা অনেক আগে করার দরকার ছিল। মানে এটা কি? আমার হাত ছাড়ুন, আমার লাগছে। লাগুক। আমাকে যে কষ্টগুলো দিছো আর এখনো দিয়ে যাচ্ছ, সেগুলোর বেলা আপনাকে কখন কষ্ট দিলাম? আজব তো। এই আমাকে ছাড়ছিলা কেন? অন্য কাউকে ধরার জন্য? কি আছে ওই স্পর্শ নাকি নাম জানি ছেলেটার মধ্যে, যা আমার মধ্যে পাওনি? আমি এগুলো নিয়ে কোনো কথা বলতে চাই না। পাস্ট ইজ পাস্ট। আমাকে ছাড়ুন, আমার লাগছে। লাগুক। আজ সব হিসাব নিব। আমাকে ছেড়ে অন্য কারো কাছে যাওয়ার সাহস হয় কি করে তোমার? হ্যাঁ, বলছিলাম না অন্য কারো কাছে গেলে মেরে ফেলবো। আঙ্কেল আর আন্টি ভূত দেখার মতো চোখ বড় বড় করে আছেন, কারণ তারা কিছুই বুঝছে না। শেষে মেশে আন্টি বলেই উঠল, সমু, তুই এগুলো কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। নীরাকে ছাড়ো, ওর লাগছে সমুদ্র। লাগুক। মা শোনো, এই হচ্ছে নীরা, সেই নীরা যে আমার ভালোবাসা নিয়ে খেলছে। আমাকে কখনো ভালোবাসেইনি। তুমি বলতা না, সমু তুই দেশ ছেড়ে যাচ্ছিস কেন? এই নীরাই সেই কারণ। সমু, এগুলো কি বলছিস তুই? মা তুমি ঠিকই শুনছো। ভালোবাসতাম ওকে, আর ও শুধু আমাকে নিয়ে খেলছে। খেলা শেষ হয়ে যাওয়ার পর আবর্জনার মতো ফেলে দিছে। এইবার আর নিজেকে কন্ট্রোল রাখতে পারলাম না। হাতটা ছাড়িয়ে নিয়ে ওকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বললাম, আমি আপনাকে নিয়ে খেলেছি? বাহ, কি সুন্দর কথা। খেলেছেন তো আপনি আমাকে নিয়ে। পুরাতন হয়ে গিয়েছিলাম তাই ফেলে দিয়েছিলেন। আপনার নতুন তো রায়হাতুল রাহা ছিল আপনার, যার সাথে আপনার নতুন সম্পর্ক শুরু হয়েছিল। আমি তো সব জানার পর আপনাকে আমার কাছ থেকে মুক্তি দিয়েছিলাম। এখন কেন আমাকে দোষ দিচ্ছেন? আমার কষ্ট হয়নি? তাও আপনাকে আমি কিচ্ছুই বলিনি, আর এখন সবকিছুর দোষ আমায় দিচ্ছেন? বাহ মশাই বাহ। আল্লাহ, রাহা আমাকে পছন্দ করত। আমি ওকে না করে দেওয়াতে ও পাগলামি করতেছিল। জাস্ট ওকে বোঝানোর জন্য ও সাথে ছিলাম। আর মিথ্যে বললে হয় না। আমি মিথ্যে বলছি না, বিশ্বাস করো আমায়। বিশ্বাস তো আবার আপনাকে? পাগল আমি? আপনার মনে আছে আপনাকে বলতাম আমাকে আর ভালো না লাগলে বলে দেন, আমি চলে যাব। কিন্তু আপনি কি করলেন? বেঈমানি করলেন জনাব সমুদ্র আহমেদ। আমি আপনাকে ভালোবেসে ভুল করেছি, নিজের প্রতি ঘৃণা হয় এখন। কেন বিশ্বাস করেছিলাম আপনাকে? নীরা, আমি সত্যি বলছি, আমি তোমায় ভালোবাসতাম, এখনো ভালোবাসি আগের মতোই। আপনি আগেও আমাকে ভালোবাসেননি, এখনো আমাকে ভালোবাসেন না। আপনি আমার কাছে এসেছিলেন, আপনার সময় কাটানো ছিল না, তাই সময় কাটানোর জন্য এসেছেন। তারপর অন্য কাউকে পেয়েছেন, আমি ভুলে গেছেন। চুপ, একদম চুপ। শেষ করে ফেলবো কিন্তু তোমায়। কেন, সত্যি কথাগুলো শুনতে খারাপ লাগছে? আমি তো শুরু করিনি। আপনি তো পুরনো ময়লার স্তূপ ঘাটছেন, পচা ময়লা থেকে দুর্গন্ধ বের হবেই। নীরা চুপ করো, আর পারছি না। এটা নিয়ে আর কথা না বাড়ানোই ভালো। আঙ্কেল আন্টি কি বলবেন নিজেরাও বুঝতে পারছেন না। সুফি, চলো ঘরে চলো। অনেক দিনের দুজনের জমানো খোরাক আছে, তারা মিটিয়ে নিক। আন্টি অসহায়ের মতো আমার আর সমুদ্রের দিকে তাকাচ্ছেন। তারা চলে গেলেন, আমিও চলে আসছিলাম। সেই পেছন থেকে হাত
হাতটা আবারও টেনে ধরলো আর নিজের খুব কাছে টেনে নিয়ে গাড়ির মুখ গুজে ফেললো পেছন থেকে। আমি সারানোর চেষ্টা করছি কিন্তু পারছি না, খুব শক্ত করে ধরে আছে। অনেক চেষ্টা করেও ব্যর্থ। প্রায় 5 মিনিট ধরে থাকার পর সে বলল, ভালোবাসি। কথাটা শুনে পুরো শরীর কেমন একটা জানি শিহরণ হলো। কেঁপে উঠলাম। আমি তাকে ছাড়িয়ে নিলাম। সাথে সাথে সে ধপ্পস করে ফ্লোরে বসে পড়লো, মাথাটা নিচু করে আছে। দেখি ফ্লোরে তার নোনা জল পড়ছে। আর পারছি না, আমার কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমিও তাকে বলে দেই, সমুদ্র আমি তোমাকে ভালোবাসি, কিন্তু পারছি না। আমারও চোখ বেয়ে নোনা ভালোবাসা পড়ছে, কিন্তু আমি কিচ্ছু বলতে পারছি না। আমি চলে এলাম রুমে। আসে দরজাটা বন্ধ করে ফেললাম, শাড়িটা খুলে শুয়ে পড়লাম। চোখগুলো আর সায় দিল না, জায়গা থাকতে ঘুমিয়ে গেলাম। রাত 2:45। নীরা, এই নীরা ওঠ মা, নীরা ওঠ। ঘুম থেকে চমকেটা দরজা খুলে বললাম, কি হয়েছে? সমু, আমার সমু, কি হয়েছে সমুদ্রের? আমার সমু। আন্টি বলো না, কি হয়েছে সমুদ্রের? প্লিজ আন্টি বলো। সমুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে নীরা, আমার ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি কি বলবো বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। আন্টি কোথায় ও? হাসপাতালে আছে। যাবি তুই নীরা? তোর আঙ্কেল গাড়ি বের করতে গেছে, যাবি তুই? আন্টি এইটাও জিজ্ঞেস করতে হবে তোমায়? জানো না যাবো কিনা? যদি এখন না যাস তাই জিজ্ঞাসা করলাম। চলো তুমি, আমিও যাবো। পুরো রাস্তা আন্টি কেঁদেছে। আমি কি বলবো কি করবো বুঝতে পারছি না। খালি বললাম, আন্টি তুমি চিন্তা করো না, সমুদ্রে কিচ্ছু হবে না। দোয়া কর মা। আন্টি। হাসপাতালে ঢুকে রিসেপশনে বললাম, সমুদ্র আহমেদ নামে কেউ এসেছে? না। অ্যাক্সিডেন্ট কেস, একটু দেখেন না। হ্যাঁ, একজন এসেছে, ওটিতে আছে। নাম জানা যায়নি, রাস্তার লোকজন নিয়ে আসছে তাকে। ওটিতে আছেন? বুকটা কেমন জানি কেঁপে উঠলো। জি। ওটি কোন দিকে? 3rd ফ্লোরে গিয়ে বাম দিকে যাবেন, পেয়ে যাবেন। থ্যাঙ্কস। সে শুধু হাসলো। আমি আঙ্কেল আন্টিকে নিয়ে ওটির দিকে চলে গেলাম। দেখি একটা লোক আর রাইসা আন্টির ওই বান্ধবীর মেয়ে ওখানে বসে আছেন। লোকটা মনে হয় রাইসার বাবা, চেহারায় মিল আছে। আন্টি লোকটাকে দেখে বলল, রাফিস ভাই, তুমি কি সমুদ্রকে নিয়ে এসেছো? রে সুফিয়া, এনেছি। আমি বললাম, আঙ্কেল কি হয়েছে আর এখন কি অবস্থা? সে আমায় কিছু না বলে আন্টিকে বলল, নীরা কে রে? তোর ছেলে অ্যাক্সিডেন্টের পর থেকে নীরা নীরা করে যাচ্ছে। আমি বললাম, আঙ্কেল আমি নীরা, জামান আঙ্কেলের নাম। ওই মেয়েটাকে? আমার বাসায় থাকে। তোর ছেলেকে একটা ট্রাক এসে ধাক্কা দিয়ে চলে গেছে। আমার মেয়েরা এসে তোর ছেলেকে চিনতো, তাই ওকে উঠিয়ে এনেছি। ভালো করেছিস, আমি কৃতজ্ঞ তোর কাছে। আরে আমারও তো ছেলেও। আঙ্কেল সমুদ্রের কি অবস্থা? আমি তোকে বলতে প্রয়োজন মনে করছি না, বাড়াটিয়া তুমি বাড়াটিয়ার মতো থাকো। আমি কিছু বললাম না। ডক্টর বের হয়ে এসে বলল, সে সুস্থ আছেন, আমরা তাকে ক্যাবিনে শিফট করছি। আর হ্যাঁ, নীরাকে উনি যেন ওনার সাথে আগে দেখা করেন। আমি নীরা। একটু আসেন, কথা আছে আপনার সাথে। জি বলেন। একটু এদিকে আসেন। জি। শুনুন, উনি আপনাকে সত্যিই খুব ভালোবাসেন, আর কষ্ট দিয়েন না ওনাকে। আমি কি বলবো বুঝতে পারছি না। সে আবার বলল, জানি না আপনাদের মধ্যে কি হয়েছে, কিন্তু সুস্থ হওয়া পর্যন্ত যদি আপনি ওনার পাশে। আমি ওনার পাশে থাকবো। গুড, যান ক্যাবিনে যান। আগে বাবা মা চাইলে যে দেখে আসতে পারেন, তারপর নীরাকে পাঠিয়ে দিয়েন। তাকে কি দরকার ডক্টর? সে তো ফ্যামিলির কেউ নয়। আপনিও তো মনে হয় ফ্যামিলির কেউ নন, তো আমিও আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। আর হ্যাঁ, আপনারা চাইলে থাকতে পারেন রাতে তার সাথে, যেন কিন্তু নীরা যেন থাকবে। ভাড়াটিয়াকে তোর ছেলের কাছে থাকতে দিবি? বলতে বলতে আমার সামনে দিয়ে সমুদ্রকে নিয়ে গেল। মাথায় আঘাত পেয়েছে, হাতেও আঘাত পেয়েছে। এই অবস্থা দেখে খুব খারাপ লাগছে, কান্নাও পাচ্ছে। বাড়ির লোক গিয়ে তাকে দেখে আসুন, আর রাতে নীরা থাকলেই ভালো হয়। ওই মেয়ে তো ফ্যামিলির কেউ না, কেন থাকবে? আপনিও তো ফ্যামিলির কেউ না, আপনি কেন মাঝখানে কথা বলছেন? ডাক্তার সাহেব, নীরা ওই ইসরাত থাকবে। নীরা, তুমি আমার সাথে এসো। জি। বসো। জি বলেন। ভালোবাসো খুব ওই ছেলেটাকে? না। তাই? জি। ও কিন্তু তোমার বাসায়। থাক না এসব কথা। হ্যাঁ, তাই ভালো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা শোনো, সব রোগ কিন্তু ভালোবাসা দিয়ে সারানো যায়, আর ওর ভালোবাসা হয়তো বেশি প্রয়োজন। আচ্ছা আমি আসি। যাও।
এসে দেখি রাইসা আর ওর বাবা বাইরে দাঁড়িয়ে আছে। আমি রাইসাকে বললাম, ধন্যবাদ রাইসা। ও শুধু হাসলো আর বলল, আপু আমি থাকতে পারবো। মেয়েটার চোখে সমুদ্রের জন্য অন্য কিছু দেখলাম, পছন্দ না শুধু, তার থেকেও একটু বেশি কিছু, হয়তো ভালোবাসা। কথাটা ভাবতে বুকের ভেতর কেমন জানি করে উঠলো। আমি বললাম, ডক্টর আঙ্কেলকে বলে দেখো কি বলে। আচ্ছা আমি যাচ্ছি বলতে। এইবার রাইসার বাবা বলল, এই মেয়ে তোমার মতো মেয়ে আমার খুব ভালো করে চেনা আছে। আই উইল কিপ আইস অন ইউ। অনেকক্ষণ থেকে এই লোক এর আজেরা কথা সহ্য করছিলাম, এবার কিছু বলেই ফেলবো ভাবলাম, তখনই আন্টি আর আঙ্কেল বেরিয়ে এলো। আর কিছু বলা হলো না। আন্টি বলল, নীরা তুই ভিতরে যা, সমুর এখনো অজ্ঞান, জ্ঞান ফিরলে জানাস আমরা বাহিরে আছি। তোমাদের বাইরে থাকার দরকার নেই, তোমরা বাড়ি যাও, রেস্ট নাও, সকালে আবার এসো, আমি আছি এখানে। না না, আমরা বাহিরেই থাকি। না থাকবে না, তোমরা যাও, তোমরা অসুস্থ হতে চাও, যাও বাড়ি যাও। আচ্ছা। রাইসা এসে বলল তাকে পারমিশন দেয়নি, মেয়েটার মন খারাপ করেছে। আমি বললাম, যাও তুমি ওকে দেখে এসো, তারপর আমি যাব। সবাই চলে গেল। আমি কেবিনে ঢুকলাম। ঘুমাচ্ছে, নিষ্পাপ বাচ্চাদের মতো লাগছে। অনেকক্ষণ দেখতে থাকলাম। তাকে খুব ছুতে ইচ্ছে করছে, আবার একটা ইগো কাজ করছে। ইগো জিতে গেল। আমি সোফায় গিয়ে বসলাম। কখন যে ঘুমিয়ে গেছি তাকে দেখতে দেখতে তা মনে নেই। আজান দিল, ফজরের নামাজ পড়ে ওর কাছে আবার এলাম। এইবার ডক্টর আঙ্কেল এলো। নীরা কি অবস্থা? এই তো। ওর হয়তো একটু পরে জ্ঞান ফিরবে, তখন নার্সকে বলিও আমি এসে দেখে যাব। জি আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? রাইসাকে কেন থাকতে দেয়নি এই কথাটা বাদে অন্য কিছু থাকলে বলতে পারো। এটাই জিজ্ঞাসা করতে চাইছিলাম। আচ্ছা আমি আসি। আচ্ছা। বসে বসে আমাদের আগের কথা স্মৃতিগুলো ভাবছি রাহার সাথে ওর কত কি না নিজের চোখে দেখেছি, আর এখন সে বলছে। নীরবে নিজেই হেসে ফেললাম। ওকে দেখেই আছি অনেকক্ষণ, এবার আর পারলাম না, কপালে একটা চুমু দিলাম, টুল নিয়ে বসলাম ওর কাছে, হাতটা ধরলাম। সুস্থ না হওয়া পর্যন্ত হাতটা ধরেই থাকবো, তারপর অন্য কারো হাতে উঠিয়ে দিব। রাইসার হাতে মেয়েটা ভালোবেসে ফেলেছে। প্রায় 1 ঘন্টা পর ওর জ্ঞান ফিরল। আমি নার্সকে বললাম, ডাক্তারকে বলেন কেবিন 184 এর জ্ঞান ফিরেছে। ডাক্তার এসে চেক করে গেল, সে ভালো আছে, মনে শান্তি পেলাম। নীরা, আছি, বলো। কেমন আছো? প্রশ্নটা শুনে হাসবো না কাঁদবো না রাগ করবো না খুশি হবো বুঝতে পারছি না। আছি। আমি আঙ্কেল আন্টিকে জানিয়ে দেই আপনার জ্ঞান ফিরেছে। আঙ্কেল আন্টিকে বললাম সমুদ্রের জ্ঞান ফিরেছে। আন্টি বলল আমরা সকালে আসবো। সমুদ্রের কেবিনে গেলাম, দেখি নার্স ওর সাথে খাওয়া নিয়ে জোরাজোরি করছে। সে খাবে না, কিন্তু তাকে খেতে হবে, না খেলে ওষুধ কি করে খাওয়াবে তাকে। আমি রুমে ঢুকে বিশাল এক যুদ্ধ দেখছি নার্স আর সমুদ্রে। বেশ হাসিও পাচ্ছে। আমার মুখে হাসি দেখে সমুদ্র বলছে, এই নীরা, তুমি হাসছো কেন? এমনি। আপু খাবারটা আমাকে দিন, আমি খাওয়াই দিচ্ছি। আর কি কি মেডিসিন আছে আমাকে বলে দিন, আমি ওনাকে খাওয়াবো। সে আমাকে দেখিয়ে দিল। নার্স চলে গেল। সে আমার দিকে বাচ্চাদের মতো চোখ বড় বড় করে বলল, নীরা আমি কিন্তু খাবো না। আচ্ছা। আচ্ছা, তুমি আমাকে খাওয়াবে না? না খেলে জোর করে খাওয়াবো। আমার কি আর আপনার প্রতি জোর আছে? সেটাও তো নেই তো, না? সত্যি কি নেই? না নেই, তবে আমি যে খুব চাইছি আপনার প্রতি জোর তাও না। চাইবে কেন? আছেই তো তোমার একজন, যে তোমায় বাসায় নামিয়ে দিয়ে যায়, যার জন্য শাড়ি পরো, সুন্দর করে সাজো, তোমার মুখে কোনো খাবার লেগে থাকলে সে মুছিয়ে দেয়, যে তোমার হাত ধরতে চায়, যে তোমায় চায়, তাকে তো তুমি চাও, তাই না? বুঝি, সব বুঝি। বুঝলে তো ভালোই। এবার নিজে ভালোটা বুঝে খেয়ে নিন। ওষুধ খেতে হবে, সব দেখলাম কড়া ডোজের ওষুধ, কিছু না খেয়ে খাওয়া যাবে না। খেতে ইচ্ছে করছে না? আমি খাইয়ে দিতে চাচ্ছি, তাই খেতে ইচ্ছে করছে না। রাইসা হলে বুঝি খেতেন। ওকে ডাকবো? কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে কিছু না বলে বিছানা থেকে উঠতে লাগলো। আরে কি করছেন আপনি? সুস্থ নন, ব্যথা পাবেন। আমি পাবো তোমার কি? আর শোনো, রাইসার কথা বলবে না, একদম না। আপনি ব্যথা পেলে আমার কি সেটা আপনি ভালো করেই জানেন না? জানি, তবে ভুল জানতাম। তো এখন
কি ঠিক জানলো রাইসা? বলছি না রাইসার নাম নিবা না? তো রাহা নাম নিব, সেটা চলবে? আপনার প্রাক্তন? কি আজব ব্যাপার, দেখেন আমিও আপনার প্রাক্তন, রাহা আপনার প্রাক্তন। আর কেউ ছিল বুঝি আমার অজান্তে? তবে কি জানেন, রাইসা মেয়েটা বেশ ভালো, আপনার সাথে মানাবে, সুন্দর লাগবে আপনাদের। কথা বলা শেষ না হতেই পেছন থেকে টেনে সামনে ঘুরিয়ে আমার তার ঠোঁট বসিয়ে দিল। আমাদের ঝগড়া থামানোর জন্য সে আগেও এটা অনেকবার করেছে, কিছু বোঝার আগেই। আমি জানার চেষ্টা করছি, নিজেকে বলবে এই লোক হসপিটালাইজ। এত শক্তি গায়ে এখনো। প্রায় 20 সেকেন্ড পর আমাকে ছাড়লো। কিছু বলতে যাব, সে আবারও 10 সেকেন্ড ঠোঁট রেখে দিল। আমি বললাম, কে বলবে আপনি অসুস্থ? এত শক্তি ডাব্লিউ খেলেন না, গিয়ে আমার উপর শক্তি দেখাচ্ছেন কেন? শোনো রাহা, আমার প্রাক্তন না, তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আর রাইসা, ওকে আমি তোমাকে রাগানোর জন্য আনতে বলেছিলাম, বুঝেছো? খবরদার আর ওদের নাম নিলে খুন করে ফেলবো। রাহা না হোক, আমি তো প্রাক্তন। আর রাইসা আপনাকে ভালোবাসে। রাইসা বলেছে তোমার? না, সবকিছু বলা লাগে না, আমি বুঝি ও আপনাকে ভালোবাসে, এটা বুঝতে কষ্ট হয়নি আমার। আর আপনাদের বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, দাওয়াত দিবেন তো আমায়? সবই তো বুঝো, এইটা বুঝো না ভালোবাসি তোমাকে? কি মজা পাও আমাকে কষ্ট দিয়ে? সবই তো বুঝো ভালোবাসি তোমায়, কিন্তু কেন নীরা আমাকে কষ্ট দিচ্ছ? কাছে টেনে নিয়ে চোখে চোখ রেখে কোমল চোখে বলল, আচ্ছা বাদ দেন, চলেন, খাবার খেতে হবে, আবার ওষুধও খেতে হবে। সে কিছু বলতে যাবে এমন সময় আঙ্কেল আন্টি ঘরে ঢুকলো। কি এক বাজে অবস্থা, সে আমায় জড়িয়ে আছে। আঙ্কেল আন্টি আমায় এই অবস্থায় দেখলো, ব্যাপারটা লজ্জা পাইছি। সেও হাঁ করে তাকিয়ে আছে। এই সময় তার বাবা মাকে আশা করেনি। আমি বললাম, ছাড়ো না মাই। সে আমাকে ছেড়ে দিল। আন্টি আঙ্কেল তো বেশ লজ্জা পেয়েছে। আমি বললাম, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি বলেই ভোদর ডক্টর আঙ্কেল এর রুমে সামনে গিয়ে দরজায় টোকা মারলাম আর বললাম, আসবো? আসো, কিছু বলবে? হ্যাঁ, আসলে সমুদ্রকে কতদিন থাকতে হবে এখানে? বেশি দিন না, দেখি কাল ছাড়তে চাইছিলাম, আজ ভালো দেখলেই ছেড়ে দিব। ও আচ্ছা, তাহলে আসি। আসো। এই শুনো। জি বলেন। ভাগ্য করে একজন ভালোবাসার মানুষ পেয়েছো। আমি শুধু হাসলাম আর মনে বললে বললাম, জানে তো কত ভালোবাসে। আচ্ছা আমি আসছি। যাও। গিয়ে দেখি সমুদ্র খাওয়া শেষ প্রায়, আন্টি খাওয়াই দিচ্ছে। ডাক্তার কি বললো রে? তোমার ছেলে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে। হো, তাহলে তো ভালোই। হ্যাঁ রে সমু, রাস্তায় হাঁটলে কি চোখ কি কপালে রেখে হাঁটিস? যদি বেশি কিছু হয়ে যেত? আমার কি দোষ মা? সব দোষ তোমার ওই ভাড়াটিয়ার। কি? কিভাবে? শোনো মা, তোমার ভাড়াটিয়া জানে ওর সাথে রাগারাগি হওয়ার পর আমার অ্যাক্সিডেন্ট হয়, এইটা তো ওর আগে থেকেই জানা। আন্টি তো হাঁ করে আছে, আমিও কি বলবো বুঝতে পারছি না। আন্টি বলল, নীরা কি বলে এসব? ও তোমার ছেলে মাথা গেছে, মাথার ডক্টর দেখাও। এই আমি পাগল? তুমি জানো না তোমার সাথে খুব রাগারাগি হলেই আমার কিছু একটা খারাপ হয়? আজব, ও কথাগুলো আগেই হয়তো যখন কি? না কিছু না। না না বলো, যখন কি? না কিছু না, বললাম তো। যখন আমার সাথে সম্পর্কে জড়িয়েছিলে তখন, তাই না? আপনি আগে কথা কেন উঠাচ্ছেন? পূর্ণ কথা ঘিরে কি লাভ পান আপনি? আমি তো কখনো লাভ ক্ষতির হিসাব করিনি নীরা। ভালো। আন্টি কি বলবে কিছুই বুঝতে না পেরে বলল, আমি চাই উনি যে কোথায় গেল দেখে আসি, তোরা কথা বল। মা, তোমার ভাড়াটিয়া কথা বলতে জানে না, জানে শুধু কিভাবে ঝগড়া করতে হয় আর কিভাবে আমাকে কষ্ট দিতে হয়। আন্টি বলল, আমি যাই বলেই চলে গেলেন। আমিও ভাবলাম এখানে থাকলে হয়তো কথা কাটাকাটি হবে, তার চেয়ে বরং আমিও চলে যাই। আমাকে চলে যেতে দেখে সে হাত টান ধরে ফেললো এবং উঠে দাঁড়ালো আর বলল, কই যাও? বাইরে যাব। কেন? থেকে কি করব? যা করো। আমি কি করি? তুমি জানো? আমি জানি না। তাই? হাত ছাড়ো, আমি যাব। একবার হাত ছেড়ে অনেক ভুল করে ফেলেছি, আর করতে চাই না। মানে? থাকা যায় না আমার কাছে, আমার সাথে, আমার হয়ে
থাকা কি একেবারেই যায় না? সমুদ্র, কেন এমন করছো? যেই মায়া থেকে বেরিয়ে এসেছি সেখানে কেন আবার টানছো? পুরোপুরি বেরিয়ে কি সত্যিই যেতে পেরেছো? হয়তো। হয়তো হলে হবে না, বলতে হবে যে হ্যাঁ আমি পুরোপুরি বেরিয়ে এসেছি, আর যেতে চাই না, তোমায় আর ভালোবাসি না। সমুদ্র আহমেদ, আমি অন্য কাউকে মানে স্পর্শকে ভালোবাসি, এটা বলতে হবে। হাত ছাড়ো। না, ছাড়বো না। এটা বলে কাছে টেনে নিল আর বলল, বলো যে তোমায় আর ভালোবাসি না। আমি যাব, আমাকে ছাড়ো। আগে বলো। হ্যাঁ, তোমাকে আগের মতোই ভালোবাসি, কিন্তু তোমাকে পেতে চাই না। কেন? তোমাকে খুব মিস করি, মাঝে মাঝে কান্নাও করি, কিন্তু বিশ্বাস করো তোমাকে পাওয়ার আর কোনো আশা রাখিনি আমি, আর রাখতেও চাই না। অন্যের সম্পদ আমার বরাবরই পাওয়ার ইচ্ছে কম, জানোই তো। মানে আমি কার সম্পদ? রাইসার বা আর যাই হোক, আমার না। অনেক আগে তুমি হারিয়ে গেছো আমার কাছ থেকে। নীরা, খারাপ লাগছে শুনতে? তাহলে ভাবো আমার কেমন লাগে। তুমি এত রাইসা রাইসা কেন করছো? আচ্ছা বাদ দাও। সে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে বলল, নীরা, ভালোবাসি অনেকটা। আমি কিছুই বললাম না, চুপচাপ আছি। সে আবার বলল, নীরা, ভালোবাসি। দরজায় টোকার শব্দ হলো। দেখি রাইসা। রাইসাকে দেখে সে আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম, ছাড়ো, রাইসা এসেছে। তো ছাড়ো, ও খারাপ ভাববে। ভাবুক। রাইসা ভেতরে ঢুকে ভূত দেখার মতো আমার আর ওর দিকে তাকিয়ে আছে। আমি যত বলছি ছাড়তে, সে আরো শক্ত করে জড়িয়ে নিচ্ছে আমাকে। এবার শক্তি খাটিয়ে ওকে ছাড়লাম আর বললাম, রাইসা আসো, ভেতরে আসো। সে এলো, কিন্তু বেশ কষ্ট পেয়েছে বোঝা যাচ্ছে। আমি বললাম, তোমরা গল্প করো, আমি একটু আসছি। সে আবার আমার হাত ধরে ফেললো। আমি বললাম, আবার কি হলো? কই যাও? দেখে আসি আঙ্কেল আন্টি কই গেলেন। যাওয়া লাগবে না, সময় হলে তারা চলে আসবে। এক দণ্ড বসো তো বাপু। বসে কি করব? তুই বরং রাইসার সাথে কথা বলো, আমি আসছি। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো। এই রাইসা, তোমরা গল্প করো, আমি আসছি। বাইরে গিয়ে দেখি আঙ্কেল আন্টি কার সাথে জানি কথা বলছে। লোকটা পেছনে পাশ দেখতে পাচ্ছি, সামনের পাশ দেখতে পাচ্ছি না। আমি উল্টো সাইডে, পিছন পাশটা খুব চেনা চেনা লাগছে। সামনে হেঁটে গিয়ে দেখি লোকটা আর কেউ না, স্পর্শ। আমাকে দেখেই বলে উঠলো, আরে নীরাজে, আপনি এখানে কেন? কার কি হয়েছে? সমুদ্র অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই এসেছি। ও। এনারা আঙ্কেল আন্টিকে দেখিয়ে দিয়ে সমুদ্রর মা বাবা। ও, এখন কেমন আছেন উনি? ভালো আছে তো, আপনি এখানে যে? আমার বাবা এখানকার ডাক্তার, ডাক্তার শিহাব আহমেদ। সমুদ্রকে বাবাই দেখছে। ও তাই? চলুন একবার সমুদ্রকে দেখে আসি। হ্যাঁ অবশ্যই, চলুন। আর আন্টি রাইসা এসেছে, চলো দেখা করে আসবে। চল। চলো। স্পর্শ, আপনিও আসেন। হ্যাঁ চলুন। রাইসা আন্টিকে দেখে উঠে এলো আন্টির কাছে। আমি আর স্পর্শ একসাথে রুমে ঢুকলাম। স্পর্শকে আর আমাকে একসাথে দেখে সমুদ্র খুব রেগে গেছে, কিন্তু সে বুঝতে দিচ্ছে না। আমিও তো ঠিক বুঝে গেছি। কেমন আছেন সমুদ্র? এই তো ভালো, আপনি? ভালো আছি। আরও ওনাকে দেখলাম, খারাপ কি করে থাকতে পারি? তাও ঠিক। তো এখানে কি মনে করে? বাবার কাছে এসেছিলাম, দেখা হয়ে গেল নীরার সাথে। বাবাকে? আপনার ডাক্তার, উনি আমার বাবা। ও। তো ভালো থাকেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আমাকে এখন যেতে হবে, একটু কাজ আছে। আচ্ছা, আপনিও ভালো থাকবেন। আসছি। জি আচ্ছা। আমি স্পর্শকে বললাম, চলেন আপনাকে এগিয়ে দিয়ে আসি। এটা শুনে সমুদ্র মনে হয় আমাকে কাছে খেয়ে ফেলবে এমন লোক দিচ্ছে। স্পর্শ বলল, চলুন। করিডোরে হাঁটছি। স্পর্শ বলে উঠলো, নীরা, একটা কথা বলবো? জি বলুন। সমুদ্রই কি আপনার ভালোবাসার মানুষটা? কিছুক্ষণ নীরব থেকে, ও এখনো ভালোবাসেন? হয়তো। সেও ভালোবাসে তাই না? জানি না, আর জানতেও চাই না। বাবা বলল সমুদ্র নাকি আসার পর থেকেই নীরা করেছে, অজ্ঞান অসুস্থতাতেও। আমিও শুনলাম। বলতে বলতে বাইরে চলে এসেছি। সে গাড়ির কাছে গিয়ে বলল, আচ্ছা আসি তাহলে। নীরা। জি বলেন। আমার ভালোবাসা কি অপরিপূর্ণই থাকবে? সবকিছুই পূর্ণতা কি পায়? সে আর কিছু না বলে চলে গেল। আমি রুমে যাচ্ছিলাম, দেখি রাইসা আসছে। কি রাইসা, চলে যাচ্ছ? হ্যাঁ, থেকে কি করব? মানে কি বলতে চেয়েছো? হেসে বললাম,
কিছু না। বলে চলে গেল। খারাপ লাগছে বোধ হয় ওর আমাকে আর সমুদ্রকে এভাবে দেখে। আন্টির কাছে শুনি সমুদ্রকে নাকি আজই ছেড়ে দিবে, ছেড়েও দিল। আমরা বাসায় আসলাম, সে তার রুমে গিয়ে বসলো, আমি খাবার নিয়ে গেলাম। আন্টি বেশ ক্লান্ত, কাল সারা রাত চিন্তায় ছিলেন, তাই এসে ঘুমিয়ে পড়েছেন। প্রেশারটা বেড়েছে। তোমার কি দরকার ছিল স্পর্শকে আগিয়ে দিতে যাওয়ার? ছিল দরকার। কি দরকার? তোমাকে সব বলা লাগবে? বলো। তুমি রাইসার সাথে কেন গল্প করছিলে? ও এসেছিল আমার সাথে দেখা করতে, তার সাথে কথা না বললে এটা অভদ্রতামি হতো। এক্স্যাক্টলি, এটা অভদ্রতামি হতো। আমি না গেলেও ওটা খারাপ দেখাতো, তাই গিয়েছিলাম। এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। নাও, এটা খেয়ে নাও, ওষুধ খেতে হবে। না, খাবো না। তোমার ইচ্ছা, রেখে গেলাম, খেয়ে নাও। না খেয়ে নাই, অত জোর করতে পারবো না। জোর করতে বলছে কে? আমি? তুমি তো ব্যস্ত তোমার স্পর্শকে নিয়ে, আমাকে নিয়ে তো আর থাকবা না। এই তো ভালো বুঝেছো। আমি ভালোই বুঝি। তো এবার নিজের ভালোটা বুঝে খেয়ে নাও, ওষুধ আছে কড়া ডোজের। খাইয়ে দিবে? তাহলে খাবো। দিচ্ছি, বসো। দাও। হা করে আছি। হাতটা ধুয়ে আসি। ওকে। এই নাও, হা করো। নীরা? বলো। বিয়ে করবে আমায়? না। কেন? এমনি। এমনি কেন? খাওয়ার সময় কথা বলতে নেই। আচ্ছা, বলবো না, শুধু এইটুকু বলো, কেন বিয়ে করবে না? না, কারণ তোমার আর রাইসার বিয়ে হবে। মানে? কে বললো? আমি জানি। তুমি সব জানো? হ্যাঁ, আমি সব জানি। যা জানো সব ভুল জানো। আমি রাইসাকে বিয়ে করব না। তাই সব ভুল জানি? হ্যাঁ, সব ভুল জানো। আচ্ছা, তাহলে তুমি আর রাহাকে ঘুরতে গিয়েছিলে সারা শহর এক রিস্কায় ঘুরতে দুজন, এটাও ভুল জানি? কে বললো তোমাকে? তুমি আর রাহা কে সাদিকা আপুর বাসায় গেছিলে, ওটাও ভুল জানি? সাদিকা আপুর বাসায় সবাই তোমাকে জিজ্ঞেস করেছিল কে ও, তুমি বলছিলে তো বউ, এটাও ভুল জানি? কে বলেছে তোমাকে এগুলো? তুমি আর রাহা কে 6 মাস 13 দিনের সম্পর্ক ছিল, এটাও ভুল জানি? তুমি যে রোজ ওর জন্য কলেজে এর সামনে দাঁড়িয়ে থাকতে, কলেজ ছুটির পর বাইকে রোজ ঘুরতে, সেটাও ভুল জানি? তোমাকে কে বলেছে এগুলো একটু বলবে প্লিজ? তুমি যে রাহার জন্য কাচের চুড়ি কিনতে, সেটাও ভুল জানি? ওকে যে কপালে আপ্পা দিতে, এটাও ভুল জানি? আচ্ছা, তুমি তো বলেছিলে আমি ছাড়া অন্য কারোর জন্য তুমি চুড়ি কিনবে না, তাহলে আচ্ছা আমি আর কি কি ভুল জানি? নীরা? চোখ বেয়ে তা নোনা জলের ভালোবাসা, নোনা সত্যগুলো পড়ছে, বুঝতে পারছি না। আচ্ছা, আমি কি তোমাকে কখনো জোর করে সম্পর্কতে রেখেছিলাম? তোমাকে তো অনেকবার বলেছিলাম আমাকে আবার ভালো না লাগলে বলে দাও, আমি চলে যাব। তোমার ভালো লাগছিল না, বললে না কেন সমুদ্র? আমি তো তোমায় জোর করতাম না, সম্পর্কের দোহাইও দিতাম না, তাহলে কেন করলে এরকম? ভালোবাসায় কি কমতি ছিল কিছু? যদি থাকতো বলতে পারতে। নীরা, ক্ষমা করো আমায়, আমি বুঝতে পারিনি। আমি একটা ঘোরের মধ্যে ছিলাম, তোমাকে সব বলতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো বলে ওঠার সাহস করতে পারিনি। তোমাকে হারাতে চাইনি। আমি রাহার সাথে ঘুরেছি, কিন্তু বিশ্বাস করো আমি সম্পর্কতে ছিলাম না। আমি যখন বুঝতে পেরেছিলাম যে ও আমার কাছে আসছে, আমি দূরে সরে যাচ্ছিলাম, কিন্তু আমি পারছিলাম না। অনেকবার চেষ্টা করেছি তোমাকে বলতে, কিন্তু পারিনি। রাহা আমাকে ব্ল্যাকমেল করছিল যে ওর সাথে কথা ছেড়ে দিলেও ও সুইসাইড করবে। কি করব বুঝতে পারছিলাম না। রোজ মাথায় টেনশন থাকতো, তাই তোমার সাথে রাগারাগি হতো। মূলত রাহাকে আয়ান পছন্দ করত। আমি ওকে সাহায্য করার চেষ্টা করছিলাম, কিন্তু উল্টো আমি ফেঁসে গেছি। তাই এমন কাজ করো কেন যেখানে বলার সাহস করে উঠতে পারো না? রাহার সাথে কিছু ছবি আছে তোমার আমার কাছে, দেখবে? দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, তুমি ওর কপালে চুমু দিচ্ছ, হাতে চুড়ি পরিয়ে দিচ্ছ, ওমা এখানে তো শাড়ির কুচিও ঠিক করে দিচ্ছ। কে দিয়েছে ছবিগুলো তোমাকে? শোনো তাহলে, আয়ান এর সাথে বাজি ধরেছিলাম যে রাহাকে শাড়ি পরিয়ে ওর সামনে আনবো।
তখন ওর কুচি নষ্ট হয়ে যাচ্ছিল বারবার। ও বলেছিল যে একটু ঠিক করে দেবেন, তাই দিয়েছিলাম। আর আমি ওকে চুড়ি পরাচ্ছিলাম না, ওর হাত কেটে গেছিল, ওরা দেখছিলাম। একদিন সবাই ট্রুথ অর ডেয়ার গেম খেলছিল। ও আমাকে ডেয়ার দিয়েছিল যে ওকে চুমু দিতে হবে, তাই কপালে দিয়েছিলাম। সেদিন ও বুঝতে পারিও আমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে, তাই সরে আসতে চাইছিলাম, কিন্তু অনেক সময় লেগেছে। সরে এসে দেখি আমি তোমাকে হারিয়ে ফেলেছি। ও তাই? আর কত মিথ্যে বলবা? ভালো লাগছে গো। একটা কাজ করো, তুমি বরং এটা দিয়ে একটা নাটক বানিয়ে ফেলো, অনেক হিট হবে। বলে রুম থেকে বেরিয়ে আসলাম। দেখি রাইসার বাবা এসেছে। আমাকে দেখে মুখটা কালো করে ফেললো, তাও তাকে সালাম দিলাম। সে বলল সমুদ্রকে ডেকে দাও। আমি দীর্ঘশ্বাস ফেলে আবার সমুদ্র রুমে ঢুকলাম। দেখি সে কাঁদছে। কেমন জানি একটা খারাপ লাগা কাজ করা শুরু করছে। আমাকে চলে যেতে হবে, এই মায়া আর পড়া যাবে না। আমি ক্রমশ মায়ে ডুবে যাচ্ছি। নিজেকে শক্ত করে বললাম, তোমাকে রাইসার বাবা ডাকছে। যাব না বলে দাও। সে দেখা করতে এসেছে, না গেলে বিষয়টা ভালো দেখায় না। সে তাকিয়ে থেকে চোখ মুছলো। আমি চলে আসলাম, আমার পিছু পিছু সেও আসলো। হে স্ট্রং ম্যান, কেমন আছো? জি আছি আর কি, আপনি? ভালো আছি আমি। শুনো, তোমার মা আর আমার ওয়াইফ বান্ধবী হয়, জানো তো না? জি হ্যাঁ জানি। শুনো, তোমার মা আমার মেয়ে মানে রাইসাকে বেশ পছন্দ করেছে। তোমাকেও আমার বেশ পছন্দ হয়েছে। যদি রাজি থাকো, 4 হাত 1 করতে চাই। সে আমার দিকে তাকিয়ে আছে। আমি স্তব্ধ, বাকরুদ্ধ। কেন জানি লাগছে, বুঝতে পারছি না, কিন্তু কেমন লাগছে। আমি তো এটাই চাইতাম। তাহলে আন্টি আঙ্কেল চলে এসেছে, হয়তো বিয়ের গল্প করবে। এখানে আর থাকা ঠিক হবে না। তাদের পারিবারিক বিষয়ে আমার থাকাটা ভালো দেখায় না, আর হয়তো এখানে থাকতেও পারবো না। তার বিয়ের গল্প চুপচাপ দাঁড়িয়ে শোনার ক্ষমতা আমার নেই। আমি চলে যাচ্ছিলাম আমার রুমে। বাদ সাধলো রাইসার বাবা। কি, নীরা চলে যাচ্ছে যে? তুমি তো এই বাড়ির মেয়ের মতো। তো সমুদ্র তো সেই হিসেবে তোমার ভাই হয়। ভাইয়ের বিয়ের গল্প শুনবে না? ভাইয়ের বিয়েতে মজা করবে না? অবশ্যই সমুদ্রের বিয়েতে মজা করব। আচ্ছা আঙ্কেল, আপনার মেয়ে মানে রাইসা, সে যদি বাসায় আসে, সেও তো এই বাড়ির মেয়ে হয়ে যাবে। আমি ছিলাম মেয়ের মতো, সে হয়ে যাবে মেয়ে। তাহলে কি সমুদ্র ওর ভাই হবে? সে কি বলে বুঝতে পারছে না। সে দাঁত কিরমির করছে। আমি একটা হাসি দিয়ে আমার রুমে চলে আসলাম। এসে রুমে দরজা বন্ধ করে দিলাম। ওয়াশরুমে গিয়ে ট্যাপ ছেড়ে কিছুক্ষণ কাঁদলাম। কাঁদলে নিজেকে খুব হালকা লাগে, আর একা একা কাঁদলে নিজেকে অনেক শক্ত করা যায়। খুব ঘুম পেয়েছে, মাথাটাও ব্যথা করছে। একটা স্লিপিং খেয়ে বিছানায় গা এলিয়েতেই ঘুমিয়ে গেছি। ঘুম ভাঙতেই দেখি সারা ঘর অন্ধকার হয়ে আছে। মনে মনে ভাবলাম, আমি কি মরে গেলাম নাকি? ধুর, একটা ওষুধ খেয়ে খেয়ে মারা গেছে। আমি যে কি ভাবি না, মাথাটা গেছে আমার। বিছানা থেকে উঠে লাইট দিতেই দেখি সমুদ্র চেয়ারে বসে আছে। দেখে বেশ চমকে গেছি। ভাগ্যিস চিল্লাই নাই। তুমি এখানে? অন্য কাউকে আশা করছিলে? না, কাউকে আশা করেছিলাম না। আর তুমি ঘরে ঢুকলে কি করে? দরজা তো আমি ভেতর থেকে লাগিয়েছিলাম। বেলকনি দিয়ে এসেছি। কি মাথা গেছে তোমার? শরীর এর এই অবস্থা নিয়ে তুমি বেলকনি দিয়ে এসেছো? না, মাথা আমার ভালোই আছে। মাথা তো তোমার গেছে। আমার বিয়ের কথা চলছে আর তুমি চুপচাপ আছো, কিছুই বলছো না। আমি কি বলবো? তোমার বিয়ে তুমি করবে। তোমার বিয়ে কি আমি করব নাকি? মানেটা কি? আমার বিয়ে অন্য কারোর সাথে হবে নীরা? তুমি এটা কি করে মানতে পারছো? না, মানতে পারে কি আছে? এই দাওয়াত দিবে তোমাকে। দাওয়াত না দিলে বিয়ে খাবো না কিন্তু। সে আর কিছু বললো না। সে দরজা খুলতে যাচ্ছিল। আমি ভাবলাম চলে যাচ্ছে, তাহলে আমি যাই ফ্রেশ হয়ে নিই। যেই না ওয়াশরুমে যাব, সে পেছন থেকে এক হাত কোমরের সাথে টেনে ধরলো। আমার লাগছে তো, ছাড়ো আমার হাত। লাগুক। এই তুমি এত পরিবর্তন হলে কি করে? এত জেদ কেন তোমার? আমার অন্য কারোর সাথে বিয়ের কথা চলছে, আর তুমি কিনা বিয়ের দাওয়াত খাওয়া নিয়ে চিন্তিত। আমি তো কোনো পরিবর্তন হইনি, আমার কোনো জেদও নেই। আর বিয়ের দাওয়াত না দিলে যাবো কেনে? নীরা, আচ্ছা আমার দোয়া পড়ায় আসবা দাওয়াত পাইলে? কি বিয়ের কথা বলছি? মরতে বলি নাই। হাত ছাড়েন, আমার লাগছে। সে হাত ছেড়ে দিল। আমি বললাম, তো বিয়ে কবে? কবে আনছো রাইসাকে? সে আমার দিকে একরাশ রাগ নিয়ে তাকিয়ে আছে।
আমি আবার হেসে বললাম, জনাব সমুদ্র, বিয়েতে কিন্তু আমার এক্সট্রা অ্যাটেনশন চাই। প্রাক্তন বলে কথা, সে আর এবার সহ্য করতে পারল না। আয়নায় এক ঘুষি মেরে ভেঙে দিল। 5 সেকেন্ড পর হাত দিয়ে রক্ত পড়া শুরু হলো। আমি তো হাঁ হয়ে তার দিকে তাকিয়ে আছি। সে দরজা খুলে বেরিয়ে গেল, জানি না কই গেল। 30 সেকেন্ড পর তার রুম থেকে জিনিসপত্র ভাঙার শব্দ শুরু হয়ে গেল। ইয়া আল্লাহ, সমুদ্র, আর না, আর পারছি না, মনে মনে বলে তার রুমে ছুটলাম। 1 মিনিটেই রুমটা প্রায় মেরেই ফেলেছে। আন্টি কি করে বুঝতে পারছে না। আমি 1-2 বার তাকে আটকানোর চেষ্টা করলাম, কাজ হলো না। উপায় না পেয়ে তার বুকে মাথা রাখলাম, শক্ত করে জড়িয়ে ধরলাম। সে খুব ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু শেষমেশ আবেগের কাছে রাগ হার মেনে গেল। সে শান্ত হয়ে গেল। এই কয়েক মিনিটে বেশ বুঝছি, আমি তার কাছে থাকলে আমারও যে হাড়ে হৃদয় স্পন্দিত হচ্ছে, তারও সেই হাড়েই হয়। কিছুক্ষণ পর ছেড়ে বললাম, এইগুলো করবা না। এদিকে তোমার শরীর খারাপ, অন্যদিকে আন্টি আঙ্কেলের বয়স হয়েছে, ওনারা এত চাপ নিতে পারে না। রোজ ওষুধ খায়, ঘুমায়। আমি আন্টিকে বললাম, আন্টি ও আর পরে কিছু খেয়েছে? না, খাইনি। চলো কিছু বানিয়ে দেবে। সে বলে উঠল, আমি খাবো না। খাবে কিনা পরে দেখা যাবে। আন্টি চলো। আয়। রান্নাঘরে আন্টি গেলাম। আমি ফ্রেশ হয়ে গেলাম, গিয়ে দেখি রান্না করছে। দুজনে বেশ চুপচাপ অনেকক্ষণ। কি বলবো আমি বুঝতে পারছি না। কথা শুনো তাই বুঝছি, আন্টিও হয়তো তাই। পরে আন্টি বলে উঠল, নীরা, সমুর বিয়ে নিয়ে কথা বলছে। রাইসার বাবা তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিতে চায়। ভালো তো, করিয়ে দাও ছেলেকে বিয়ে। দাওয়াত দিবে তো আমায়? না বললে যে নীরা, আমার ছেলে জীবন থেকে যা। বেশ ড্রামাটিক ভাবে বললাম। না রে মা, যদি বলি আমার বাড়ির মেয়ে হয়ে যা, আমার বাড়ির বউ হয়ে যা, হবি তুই। আমার ছেলেটা সত্যি তোকে ভালোবাসে, বুঝি, কিন্তু আমি তো কিচ্ছুই জানি নে। তোদের ছাড়াছাড়ি কেন হয়েছিল তাই কিছু বলতে পারি না কাউকে। সম্পর্ক গড়া খুব কঠিন রে মা, ভাঙা খুব সহজ। শুনতে চাও? তাহলে আজ রাতে আমার রুমে এসে সব বলবো, তখন তুমি বলো আমি ভুল না ঠিক। আন্টি আর কিছু বললো না, শুধু বললো, খাবারটা দিয়ে আয় গিয়ে। হ্যাঁ দাও। যদি না খেতে চায়? আমি খাওয়িয়ে দিব, চিন্তা করো না। নীরা, আমার ছেলেটা কি সত্যি দোষী রে? না গো আন্টি, দোষ তো আমার। ভালোবেসেছিলাম তোমার ছেলেকে বলে চলে আসলাম সমুদ্রের রুমে। এসে দেখি ফোন ঘাটছে। আমাকে দেখে ফোনটা বন্ধ করে বলল, আমি খাবো না নীরা। কেন খাবে না? এমনি খাবো না। সমুদ্র, আমার ইচ্ছে নেই তোমার সাথে খাবার নিয়ে যুদ্ধ করার। একটু খেলে কি খুব অসুবিধা হবে? তোমার স্পর্শ কল করেছিল। কখন? একটু আগে। ও, তুমি খেয়ে নাও, আমি কথা বলে আসছি। সে হাত টান দিয়ে ধরে ফেললো আর বলল, আমার সামনে কথা বলো। কেন? আমি বলেছি তাই। তুমি বলবেই বুঝি আমার শুনতে হবে? নীরা, কথা বাড়িও না, আমার সামনে যা বলার বলবা। সে নিজে স্পর্শ নাম্বারে ডায়াল করে কল লাউটে দিয়ে দিল। হ্যালো নীরা। হ্যাঁ জি বলুন। কেমন আছেন? ভালো আছি। কিছু বলার ছিল কি? হ্যাঁ, কিছু না, অনেক কিছু বলার ছিল। জি বলুন। দেখা করা যাবে? এই প্রশ্নের সমুদ্রের দিকে তাকালাম। সে হয়তো স্পর্শকে সামনে পেলে খেয়েই ফেলতো। আমি বললাম, আজ তো রাত হয়ে গেছে, সকালে দেখা করি। না, বেশিক্ষণ লাগবে না। আমি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, যদি একটু নিচে আসতেন। কি আপনি নিচে? কতক্ষণ যাবত? আমি আসছি, 1 মিনিট হলো, বেশ কিছুক্ষণ। আচ্ছা আসেন। আমি যাচ্ছিলাম, বাদশাহ সমুদ্র। সে বলল, তুমি যাচ্ছ মানে? রাত দেখেছো, মানুষ কি বলবে? আর তুমি যাবে না? বাসার সামনে একজন ওয়েট করছে, না দেখা করলে অভদ্রতামি দেখায়। হাত ছাড়ো, যেতে হবে আমায়। দেখাক, আমি যেতে দিব না তোমাকে, ছাড়বো না। আমাকে তো ছেড়ে দিয়েছে 2 বছর 3 মাস 17 দিন আগে। ঘন্টাটা হিসাব করা হয়নি, এসে হিসাব করছি বলে হাতটা ছাড়িয়ে নিয়ে নিচে এলাম। এসে দেখি স্পর্শ গাড়ির সামনে হেলা দিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এগিয়ে এলেন। হাই। হ্যালো নীরা, সরাসরি কথায় আসি।
ভালোবাসি আপনাকে। বিয়ে করবেন আমায়? কি বলবো বুঝতে পারছি না। কি হলো নীরা, কিছু বলুন। আপনি তো সব জানেন, তারপরে কেন আমাকে? আমার তাও আপনাকেই চাই। আমি সব মানতে রাজি আছি। যতদিন আপনি চাইবেন না আমি কাছে আসব না, কোনো অধিকারও চাইব না। কিন্তু আমি তো। কিন্তু তুমি তো কি নীরা, ভালোবাসো আমায় তাই তো? পেছন থেকে দেখি সমুদ্র আসছে। তুমি এখানে কি করছো? আমার বাড়ির সামনে আমি আসতেই তো পারি তাই না? কি বলেন স্পর্শ? হ্যাঁ, তা তো অবশ্যই। আপনার বাড়ি, আপনি যখন ইচ্ছা আসতেই পারেন। হ্যাঁ, তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? আমিও। তো নীরা বলো, ভালোবাসো আমায় তুমি? বলো। সমুদ্র, কি হচ্ছে এগুলো? সিন ক্রিয়েট কেন করছো? আমি সিন ক্রিয়েট করছি? আজব। ভালোবাসো সেটা স্বীকার করতে কি সমস্যা? তুমি যাবে? প্লিজ প্লিজ যাও সমুদ্র। আচ্ছা যাচ্ছি। এই শুনো, তাড়াতাড়ি এসো, আমাকে খাইয়ে দিতে হবে। যাও, মেয়ে আজ যাচ্ছে। সরি স্পর্শ, মানে বুঝতে পারিনি ও চলে আসবে। ইটস ওকে নীরা, ওনার মধ্যেও আমার মতোই একটা ইনসিকিউরিটি কাজ করছে। ভালোবাসি তো উনিও। আমার কিছু বলার নেই, আর আমার সময় লাগবে ভাবার জন্য। নিন, খালি ফিরিয়ে দিয়েন না। আচ্ছা আসি, সাবধানে থাকবেন। আপনি? ঘরে এসে দেখি সমুদ্র ঘরে নেই। আন্টিকে জিজ্ঞেস করলাম, বলল ছাদে। ঘরে দেখি খাবারটা আছে, খাবারটা নিয়ে ছাদে গেলাম, দেখি উনি সিগারেট খাচ্ছে। সিগারেট খেলে কি পেট ভরবে? সে চুপ করে আছে। বলো, সিগারেট খেলে কি পেট ভরবে? তোমায় না পেলে যে জীবনটা সুখ দিয়ে ভরবে না, সেটার। সিগারেটটা ওর হাত থেকে নিয়ে ফেলে দিলাম। ও মুচকে একটা হাসি দিয়ে আবার বলল, এখনো আমার হাতে সিগারেট দেখলে খারাপ লাগে না? সহ্য করতে পারবো না তাই না? না, সেরকম কিছু না। আমার সিগারেটের গন্ধ ভালো লাগে না, তাই ফেলে দিয়েছি। তাই? খাইয়ে দাও। দিয়ে কয়টা সিগারেট খাওয়া হয়? হিসাব নাই। ও, কে একজন আমাকে ছুঁয়ে বলেছিল 2টা বেশি খাবে না। কেউ একজনও তো বলছিল আমাকে কখনো ছেড়ে যাবে না, গেল তো। কেন গেছে তা তো খুব ভালো করেই জানেন। সবই তো জানি। জানলে ভালো, এই নাও ওষুধ নাও। নীরা, হুম। আজকের পর থেকে তোমাকে আর বলবো না ভালোবাসি। আমার যা সেটা আমি নিব। যদি জোর খাটানোর দরকার হয় তাহলে তাই করব। কাছে টেনে কপালে চুমু দিয়ে সে নিচে চলে গেল। কিছুই বুঝলাম না, সে কি এখন আমার উপর জোর খাটাচ্ছে? আল্লাহ জানে ওনার মাথায় কি চলছে। নিচে নামলাম, দেখি উনি রুমে বসে কাকে জানি কল করতেছে আর বলতেছে দরকার পড়লে নিজেকে শেষ করব, কিন্তু ওকে অন্যর হাতে দিতে দেব না। আমি কিছুই বললাম না, আমার রুমে চলে আসলাম। আন্টির রুমে এলো, বলল, এই নীরা, খেতে আয়। খাবে না গো? তোমার খাও, খিদে নেই। আয় খেয়ে নে, না খেয়ে ঘুমাতে নেই। কিছু হবে না, তোমরা খাও। আর আন্টি শোনো, আমি ভাবছিলাম আমি বাড়িটা ছেড়ে দেব। কি? তুই বাড়ি ছাড়বি? কিন্তু কেন? আন্টি দেখোই তো সমস্যা হচ্ছে, আর তোমার ছেলে বিয়ের সামনে, আমি চাই না কোনো ঝামেলা হোক। নীরা, আচ্ছা বলবি তোদের মধ্যে কি হয়েছিল? আমার ছেলেটার কি দোষ ছিল? আন্টি, তুমি মনে হয় প্রথম মা হবে যে তার ছেলের প্রাক্তন প্রেমিকের কাছ থেকে আর তার ছেলের প্রেমিকের গল্প শুনতে চাইছো। বল না মা। আচ্ছা শোনো তাহলে, আমি কেবল ইন্টারে ভর্তি হয়েছি, সে তো আমাদের ওইখানকার ভার্সিটিতে পড়ে। আচ্ছা, ছেলেকে এত দূর পাঠিয়েছিলে কেন ওখানে পড়াতে? চান্স পেয়েছে তাই গেছে। ভালো করছো। তো কলেজের ক্লাস শুরু হলো, কলেজে যাচ্ছিলাম রেগুলার। সে ওই এরিয়ার বড় ভাই টাইপস একজন। তো র্যাক দেওয়া একটা প্রথা আছে, তোমার ছেলে ও ওদের ফ্রেন্ডগুলোকে র্যাক দিচ্ছিল। তো ওই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, সাথে আরও অনেকেই ছিল। তোমার ছেলে এক বন্ধু আমাকে বাজে কথা বলছিল, বলা যায় বাজে ভাষায় টিস করছিল, আর আমি মনে করছিলাম তোমার ছেলে টিস করেছে। ওই এরিয়ার বেশ প্রভাবশালী লোকের মেয়ে আমি, তাই আমার রাগও আকাশ এর উপর দিয়ে যায়। কেউ কিছু বলে নাক ফাটিয়ে দিই। তো তোমার ছেলের ভাগ্য ভালো, নাক ফাটাই নেই, তবে হ্যাঁ কষে একটা থাপ্পড় মেরেছিলাম। আর বলে চাললাম মেয়েদের সম্মানের কথা বলবো না বলবো, মানুষের সম্মান করতে শিখেন। সে হাঁ করে তাকিয়ে আছে, আমি চলে আসছি।
3-4 দিন পরে শুনি তোমার ছেলে না অন্য কেউ আমাকে টিস করেছিল, বেশ লজ্জা পেয়েছিলাম। পরে অনেক খোঁজ করে তোমার ছেলে হোস্টেলে বের করলাম, তারপর তাকে সরি বলে আসলাম। সে শুধু হাসছিল। আমি অবশ্য মন থেকে সরি বলছিলাম। যাকে আমি সরি বলি তার জন্য আমি একটা বই নিয়ে যাই। তার জন্য নিয়ে গিয়েছিলাম হুমায়ুন আহমেদের নিবাস বইটা। তারপর 1 সপ্তাহ পর দেখি সমুদ্র আহমেদ নামে এক ডায়েরি থেকে ফেসবুকে রিকোয়েস্ট আসছে। প্রোফাইল ঘেটে দেখি যাকে আমি থাপ্পড় মেরেছিলাম সে। অ্যাকসেপ্ট করলাম। টুকটাক চ্যাটিং হতো। তারপর যেটা আর টুকটাক না, বেশি অনেকটাই ছিল। বুঝতে পারলাম দুর্বল হয়ে যাচ্ছিলাম দুজন দুজনের প্রতি। আমি সরে আসতে যাচ্ছিলাম। 2-3 দিন কথা হয়নি ওর সাথে। পরে দেখি কলেজে আসছে। আমি অ্যাভয়েড করছিলাম, তাই কথা বলি নাই। ক্লাসে ঢুকে গেছি। 2-1টা রুম পরে দেখি ও ওইখানে বসে আছে। তখন দাঁড়িয়েছিল, এখন বসে আছে। দেখে ওনাকে দেখার ভান করে চলে আসছিলাম। আমার বাড়ির গলিতে কেউ একজন পিছন থেকে হাত টেনে ধরছে। পিছনের গলি দেখি তোমার ছেলে। হাঁচানোর চেষ্টা করছি কিন্তু পারছি না। সে বলল, সমস্যা কি? ইগনোর করছো কেন? কোনো সমস্যা নেই, হাত ছাড়ুন। ভালোবাসি তোমায়, সোজা ভাষায় বলছি। সোজাভাবে আমার হয়ে যাও। আমি ভালোবাসি না আপনাকে। আমিও সোজাভাবে বলেছি, আপনি বুঝতে পারছেন না? আমি কিন্তু বাঁকাও হতে পারি, বাঁকা হতে বাধ্য করিও না। সেদিন আর কিছু না বলেই চলে এসেছিলাম। তারপর কি জানি কি হয়ে গেল, সম্পর্ক শুরু হয়ে গেল। 1 বছর খুব ভালোই যাচ্ছিল, কিন্তু সম্পর্কের বয়স 9 মাস 9 দিন। তখন খুব ঝামেলা শুরু হলো দুজনের। তোমার ছেলে ব্যস্ত ছিল আগেও, কিন্তু তখন আরো বেশি ব্যস্ত হয়ে গেল। পরে শুনলাম আমাদের এক ফ্রেন্ডের সাথে ও প্রায় দেখা যায়। ওকে কিছু বললে এমন একটা বিহেভ করতো যে থাকলে থাকো, না থাকলে চলে যাও, তুমি থাকা বা না থাকাতে আমার কিছু যায় আসে না, এভাবে চলে যাচ্ছিল। আর দিন দিন ওর ব্যস্ততা অনেক অনেক বেড়ে যাচ্ছিল। সময় আমি তার কাছে পেতামই না। একদিন দেখি আমার ফ্রেন্ড মানে রাহার সাথে বেশ ঘনিষ্ঠভাবে পার্কের এক দোলনায় দোল খাচ্ছে। আমি ওকে দেখিয়ে চলে আসি। আমি ওকে দেখছিলাম, আমি তোমাকে অন্য কারোর সাথে দেখছি। রাতে ফোন দিয়েছিলাম 11টা থেকে 1টা পর্যন্ত, তার কল ওয়েটিং। সেদিন আর কল দেয়নি। সকালে কল দিয়ে বলছিলাম দেখা করতে পারবে কলেজে? সে বলেছে পারবে না, সে ব্যস্ত আছে। কিন্তু সেই দিন সে রাহার সাথে ঘুরতে গিয়েছিল কাকতালীয়ভাবে। আমি আর আমার কিছু ফ্রেন্ড ও সেখানে যাই। বেশ ঘনিষ্ঠ অবস্থায় তাদের আবারও দেখলাম। এবার তোমার ছেলে রাহার শাড়ি কুচি আর হাতের চুড়ি পরিয়ে দিচ্ছিল। আমি চলে এসেছিলাম, কারণ আমি এগুলো দেখতে প্রস্তুত ছিলাম না। সে কপালে চুমু দিতেও বাকি রাখেনি। সেদিন আমার রাতে ফোন দিয়ে দেখি ওয়েটিং 11 থেকে 1:23 পর্যন্ত। আমি কল দিলাম, রিসিভ করে গালি দিল। বলল, দেখছো না ব্যস্ত আছি। আমি বেশ ঠান্ডা গলায় বললাম, আচ্ছা আর ফোন দিব না। কিন্তু এতক্ষণ কার সাথে কথা বলছিলে? সে বলল, সব তোমাকে বলতে হবে? তুমি কি আমাকে কন্ট্রোল করার চেষ্টা করছো? আমি আর কিছু না বলে কল রেখেছিলাম। সেদিন রাতে অনেক কেঁদেছিলাম। রোজ রাতেই চোখ গড়িয়ে জল পড়তো, কিন্তু সে রাতে কেন জানি বেশি পড়েছিল। তবে সে রাতের কান্নাটাও অনেক শক্ত করেছিল আমায়। এভাবে 1 মাস কেটে গেল। কথা হয় না বললেই হয়। দিনে হয় 10 মিনিট, আর আমাদের কথা হয় না। কিন্তু সে রোজ রাহাকে নিয়ে বের হয়। আমার ফ্রেন্ডরা কল দিয়ে জানায় আমাকে, তো ছবিও পাঠিয়ে দেয়। 1 বছর হয়ে গিয়েছিল সম্পর্ক আমাদের। বেশ বুঝতে পারলাম সে আমাকে আর চায় না। আমার সরে আসা উচিত, তাই চলে আসছিলাম। এখন ওকে তো আর অন্য কারোর সাথে দেখতে পারবো না। তাই ভাইয়া ভাবিকে বললাম, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো। পড়াশোনাটা ওখানেই করি, পরীক্ষাটা ওখানেই দিব। বাবা মাও বুঝতে পারছিল তাদের মেয়ে কিছু একটা হয়েছে, তাই তারাও আর বাধা দিল না। চলে এলাম। আইডি ডিলিট করে দিলাম, নাম্বার চেঞ্জ করে ফেললাম। ভাস্তি, ভাই, ভাবি আর বই নিয়ে ভালোই দিন যাচ্ছিল। ফাইনাল এক্সাম চলে এলো। গেলাম, আবার ওখানে গিয়ে বেশ অবাক হলাম। শুনলাম সমুদ্র নাকি রাহাকে সবার সামনে প্রপোজ করেছে। অনেকের সামনে রাহাকে বউ বলে পরিচয় দিয়েছে। পরীক্ষা দিয়েছিলাম, শেষ পরীক্ষার দিন সমুদ্রের সাথে দেখা হয়ে গেল। হেসে হেসে জিজ্ঞেস করলাম, কেমন আছেন? সে বলল, ভালো। আমি আর কথা বাড়ালাম না, চলে আসলাম। কিন্তু খুব ইচ্ছে করছিল ওর কাছে থাকতে। আবার পিছন করে দেখি রাহা ওর হাত ধরে আসছে। আমাকে দেখে সমুদ্র হাত ছাড়ানোর চেষ্টা করছে। আমি একটা হাসি দিয়ে
চলে আসছিলাম আর মনে মনে বলেছিলাম ভালো থেকো মশাই। তারপর প্রায় 2 বছর পর দেখা তোমাদের বাসায়। এই তো আরও অনেক কিছু আছে যেগুলো তোমাকে বলতে পারবো না, দেখাতেও পারবো না। লক্ষ্য করলাম আমার চোখ পেয়ে পানি পড়ছে আন্টিরও। উনি ইমোশন মানুষ তো, তাই আর চাই না গো কিছু বলতে। আমি ঘুমোবো, যাও তুমিও খেয়ে ঘুমিয়ে যাও। ঘুমিয়েছিলাম, হঠাৎ করে 3টা ঘুমটা ভেঙে গেল। দেখি গ্লাসের জগ সব ফাঁকা, পানিও খেতে ইচ্ছে করছে। তাই উঠে কিচেনে যাচ্ছিলাম, দেখি সমুদ্রের ঘরে লাইট জ্বলছে। কি করছে ও? রুমে গিয়ে দেখি সে বিয়ারের বোতল নিয়ে বসেছে, এক হাতে সিগারেট অন্য হাতে বিয়ার। আল্লাহ, আন্টি দেখলে তো কষ্ট পাবে। আমি